হ্যালো লিসেনার, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটি গল্পে। সো টাইটেল দেখে হয়তো সবাই বুঝে গিয়েছেন কোন গল্পটা আমরা শুরু করতে চলেছি। বরাবরের মতো এই গল্পটি লিখেছেন গালিব আবরার ভাই, সম্পাদনার দায়িত্বে আছেন শামীম ইকবাল, আর কণ্ঠে আছি আমি ইফতি। তো চলুন আর দেরি না করে সোজা গল্পে চলে যাওয়া যাক। কবরস্থানের গার্ড তখন চেয়ারে বসে হেলান দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। জ্যোৎস্না রাতে কবরস্থানের গেইটের লাইটটা কয়েকবার জ্বলা নিভা করল। গার্ড নাক ডাকা অবস্থায় ঘুম থেকে উঠে চারিদিকে চোখ বুলিয়ে নিল একবার, এরপর পায়ে থাপ্পড় দিয়ে মশা মেরে খিটখিটে কণ্ঠে বলল, মরা মানুষ পাহারা দেওয়া চাকরি করতে আইয়া নিজেই খুনি হয়ে যাচ্ছে, এখন আর মশা মারতে ভাল লাগে না, বাঘসিংহ মারতে মন চায়। তখনই শুকনো পাতার খচখচ শব্দ, পেছনে কেউ এসে দাঁড়িয়েছে। গার্ড তাড়াতাড়ি করে পেছনে তাকিয়ে লাঠির তাক করে ধরল, কিন্তু দেখা গেল এটা একটা হরিণ শাবক। গার্ড লাঠি নামিয়ে শাবকের মাথায় হাত বুলি দিয়ে বলল, তুই এত রাতে এখানে কি করিস? তোর আব্বা মা কে? এটা বলতেই হরিণ শাবকটি লাফাতে লাফাতে ছুটে চলে গেল। মুহূর্তের মাঝে অন্ধকারে মিলিয়ে গেল। গার্ড একটু অবাক হলো, এখানে রাত্রেবেলা হরিণ আসলো কোথা থেকে? তার মানে আশেপাশে হরিণ শিকারী হিংস্র প্রাণীও থাকতে পারে। আল্লাহ না করুক, যদি এখন একটা বাঘ এসে পড়ে তাহলে তো আমি কাল সকালের বাঘের পায়খানার সাথে বের হব। এসব ভাবতে ভাবতে চেহারা আবার পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে চারপাশে নজর রাখতে লাগলো। এদিকে দেখা যায় কবরস্থানের প্রাচীর ঘেঁষে একটা কালো কুচকুচে সাপ এগিয়ে আসছে, যেটা গার্ড লক্ষ্য করল না। সাপটা গার্ডের পায়ের কাছে এসে ফনা তুলে মাথা দোলাতে লাগলো। তার চোখ যেন আগুনের ফুলকি বইছে। রক্তের মতো লাল জিহ্বাটা বারবার বের করছে আবার ভেতরে নিচ্ছে। হঠাৎ গার্ডের চোখ পড়ল সাপটার দিকে। কিছু বুঝে ওঠার আগেই পায়ে কামড় বসিয়ে দিল ফুস করে। গার্ড যেন সাথে সাথে অবশ হয়ে যেতে লাগলো। চেয়ার থেকে ধপাস করে মাটিতে পড়ে গেল। মুখ দিয়ে সাদা ফেনা বের হয়ে আসতে লাগলো। হাত পা বেঁকে যেতে লাগলো। গার্ড মুখ দিয়ে শুধু গঙ্গানির মতো শব্দ করছে হাঁ করে। সাপটা মুড়িয়ে মুড়িয়ে গার্ডের শরীরের উপর উঠে বুকের উপর বিড়া পাকিয়ে ফনা তুলে বসল। এর চোখের পলকে সাপটা গার্ডের মুখ দিয়ে পেটের ভেতরে চলে গেল। গার্ড গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল। চারপাশে শুনশান নীরবতা নেমে এলো। প্রকৃতি যেন থমকে গিয়েছে। কোনো পোকামাকড়ের আওয়াজ শোনা যাচ্ছে না। হঠাৎ গার্ড ধাপ করে চোখ মেলে তাকালো, তবে সেই চোখ ছিল আগুন মূর্তির মতো জ্বলমান। ধীরে ধীরে গার্ডের বেঁকে যাওয়া হাত পা মটমট শব্দ করে সোজা হতে লাগলো। এরপর এক ঝটকায় উঠে দাঁড়িয়ে ভয়ানক এক হাসি দিয়ে মুখের ফেনাগুলো হাত দিয়ে মুছে চেয়ারে গিয়ে বসল। কিছুক্ষণ পরে একজন লোককে আসতে দেখা যায় চাদর মুড়ি দিয়ে। সে আশেপাশে তাকাচ্ছিল আর সামনে আগাচ্ছিল। দূর থেকে দেখতে পেল কবরস্থানের গেইটের সামনে গার্ড বসে আছে নড়চড়বিহীন। এক দৃষ্টিতে সে কবরস্থানের ভেতরের দিকে তাকিয়ে আছে। চাদর মুড়ি দেওয়া লোকটা এবার একটু থমকে দাঁড়িয়ে চারপাশটা ভালোভাবে চোখ বুলিয়ে কয়েকটা বার নাক টান দিল নিঃশ্বাস নেওয়ার মতো, যেন সে কিছু একটার ঘ্রাণ শুকার চেষ্টা করছে। এরপর আবার পা বাড়ালো সামনের দিকে। শুকনো পাতায় খচখচ শব্দ করে চেয়ারে বসে থাকা গার্ডের সামনে পৌঁছে একটু গলা খাকুনিতে বলল, আসসালামু আলাইকুম ভাইজান। গার্ড তখনও কবরস্থানের ভেতরে তাকিয়েছিল এক দৃষ্টিতে। লোকটা সালাম শুনে গার্ড ঘাড় কাত করে তার দিকে তাকিয়ে ভারী গলায় সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করল, এত রাতে কবরস্থানে কি চাই? লোকটা এবার মুখ থেকে চাদর সরিয়ে বলল, আমি প্রফেসর ইমাম নাওফি, আর তুমি জানো আমি এখানে কি জন্য এসেছি এত রাতে, তাই না জাবিদ? গার্ড এবার কাপা কাপা হাসিতে বলল, আমাকে চিনে ফেলেছেন প্রফেসর, অনেকদিন পর দেখা হলো। তবে আপনি এখানে যা নেয়ার জন্য এসেছেন তা আমি নিতে দেব না। আমি ফারদিন চৌধুরীর দাস। আমি থাকতে আপনার পরিকল্পনা সফল হতে দিব না। ইমাম নাফি বলল, তাই নাকি? তাহলে শুনো জাবিদ, আমি যা চাই তা অর্জন করেই ক্ষান্ত নেই। আমার পথে বাধা হয়ে দাঁড়িও না।
তাহলে সেই পথেই তোমার কবর রচনা করব। গার্ডরূপী জাবিদ বলল, আরেকবার যেভাবে আপনাদের চোখে ধুলো দিয়ে বেঁচে গিয়েছি, এবারও বেঁচে যাব। আপনি আমাকে মারতে পারবেন না প্রফেসর। আপনার জন্য ভালো হবে এখান থেকে ফিরে যান। ইমাম নাফি দাঁত খোঁচাতে খোঁচাতে বলল, ভেবেছিলাম কবরস্থানে আসবো, একটা কঙ্কাল উঠাবো কবর থেকে, তারপর আবার ঘরে ফিরে যাব। সত্যি বলতে তোকে এখানে আশা করিনি আমি। যেহেতু চলে এসেছিস, তাহলে চল আমাকে সাহায্য কর। 2 ভাই মিলে কবর খুঁড়ব। কতক্ষণ তুই খুঁড়বি আমি রেস্ট নিব, আবার কতক্ষণ আমি রেস্ট নিব তুই খুঁড়বি। এভাবে মিলে মিশে কাজ করলে সফলতা আসবে। চল। জাবিদ এবার প্রচণ্ড হুঙ্কার ছেড়ে অগ্নিশর্মা চোখে তাকিয়ে বলল, আপনি আমাকে চেনেন না প্রফেসর। আমি চাইলে আপনাকে এখানে পুঁতে রাখতে পারি। পুরো কথা শেষ হওয়ার আগেই নাফি খপ করে জাবিদের গলা চেপে ধরে উঁচু করে নিয়ে গাছের সাথে লাগিয়ে বলল, তুই আমাকে চিনে রাখ। আমি মুরাদ খানের ছেলে ইমাম নাফি। আমার বাবা তোর বাবাদের বাবা ছিল, আর আমি তোদের বাবা। তোর সাহস কিভাবে হয় আমার সাথে গলা উঁচু করে কথা বলার? জাবিদ ছটফট করতে করতে বলল, আমি শুধু আমার দায়িত্ব পালন করছিলাম প্রফেসর। ফারদিন চৌধুরী জানতো আপনি একদিন তার চাঁদেরপুরীকে নিয়ে কোনো এক খেলায় মেতে উঠবেন, আর তাই সে বিদায় নেওয়ার আগে আমাকে দায়িত্ব দিয়েছিল যাতে আপনাকে সতর্ক করতে পারি এবং আপনাকে বাধা দিতে পারি। ইমাম নাফি জাবিদকে ছেড়ে দিয়ে বলল, ফারদিন চৌধুরী এটাও জানতো তুই আমাকে বাধা দিতে আসলে নিজেই মারা পড়বি। তবু তোকে এই দায়িত্ব দিয়ে গিয়েছে, আর তুইও মূর্খের মতো আমার সামনে চলে এসেছিস। অনেক সময় নষ্ট করে ফেলেছিস আমার। এখন যা এখান থেকে। জাবিদ আমতামতা করে বলল, প্রফেসর একটা কথা জানার ছিল। না মানে, আপনি ফারদিন চৌধুরীর চাঁদেরপুরীকে কেন পুনর্জাগরণ করতে চান? আপনার ফায়দা কি এখানে? ইমাম নাফি একটু মুচকি হেসে বলল, এতক্ষণ পরে একটা কাজের প্রশ্ন করেছিস, তবে উত্তর আমি তোকে দিব না, কারণ তোর প্রশ্ন আমার পছন্দ হয়নি। এই বলে ইমাম নাফি পা বাড়ালো কবরস্থানের ভেতরে যাওয়ার জন্য। ইমাম নাফির হাঁটার তালে তালে দৃশ্য চলে গেল কয়েকদিন আগে। লোকাল মার্কেটে একটা দোকানের সামনে কিছু মানুষ ভিড় জমেছে। সবাই কৌতূহলী হয়ে কিছু একটা দেখছে। ভিড় ঠেলে সামনে গেলে দেখা যায় লাল জামা পরিহিত এক মেয়ে দোকানদারের সাথে কিছু একটা নিয়ে তর্ক করছে। দোকানদার কপাল চাপড়ে বলল, আরে এইয়া কোনো বিপদে ফেলাইলাম। এই সিমরি মাথা মোতা কি ঠিক আছে নি? এই শুনে মেয়েটা প্রচণ্ড রেগে বলল, কি আমার মাথা খারাপ? আমাকে পাগল বললেন? দাঁড়ান দেখাচ্ছি আপনাকে। এই বলে মেয়েটা হাত একবার মুষ্টিবদ্ধ করে ছেড়ে দিতেই নখগুলো আপনা আপনি বড় হতে লাগলো এবং ঠোঁট ভেদ করে 2 দিক দিয়ে 2টা দাঁত বের হয়ে আসতে লাগলো। এর মাঝেই হঠাৎ কেউ পেছন থেকে মেয়েটার হাত ধরে ফেললো খপ করে এবং বলল, ভাসিলা। মেয়েটা স্বাভাবিক হয়ে পেছনে তাকিয়ে একগাল হেসে বলল, প্রফেসর আপনি এখানে কি করছেন? সে বলল, আমার কথা বাদ দাও। তুমি এই ভরা বাজারে সব কি করতে যাচ্ছিলে? মাথা ঠিক আছে তোমার? ভাসিলা মন খারাপ করে বলল, প্রফেসর আপনিও আমাকে মাথা খারাপ বললেন? এইবারটা দোকানদার এতক্ষণ আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। আচ্ছা আপনি বলেন প্রফেসর, আমি শুধু বলেছি সবসময় তো আপনার দোকান থেকে কেনাকাটা করি, আমার কাছে কিছু কম রাখেন। এটা বলার পর বেড়া খেপে গেল। প্রফেসর দোকানদারকে উদ্দেশ্য করে বলল, কি ভাই, কাস্টমার দাম কম রাখার জন্য বলতেই পারে, তাই বলে আপনি খেপে যাবেন? আমি সময় মতো না আসলে এতক্ষণে কি হতো এখানে জানেন? দোকানদার অসহায়ভাবে বলল, আরে সাব, আপনি না জানেন না মাঝখান থেকে কি কইতেছেন? আমার কথা তো আগে শুনেন। ভাসিলা ধমক দিয়ে বলল, আর কোনো কথা শোনাশোনি নাই, আমার কাছে দাম কম রাখতে হবে মানে হবেই। প্রফেসর ভাসিলার কথায় সাইডে বলল, হ্যাঁ অবশ্যই, এই বাজারে একদমে কোনো দোকান নেই, কিন্তু তুমি কি কিনেছ দেখি? ভাসিলা বলল, আরে কিছু কিনি নাই তো, 100 টাকা ফ্লেক্সি লোড করছি, আমি বলছি 90 টাকা দেব। এবারটা মানে না, 10 টাকা নাকি কম রাখতে পারবেই না সে। প্রফেসর থতমত খেয়ে দোকানদারের দিকে তাকিয়ে রইল। দোকানদার আগে কটমট করছে। প্রফেসর ভাসিলার কান টেনে ধরে বলল, ওরে বাটপার, তুই ফ্লেক্সি লোড দিতে এসে দামাদামি করতেছস? তোর যে এখানে বাইন্দা রাখে না এটাই অনেক, দে তার টাকাটা তাড়াতাড়ি দে। ভাসিলা আউচ করে কান্নার ভান করে বলল, ব্যথা লাগছে তো, কান ছাড়েন প্রফেসর, দিচ্ছি টাকা। এই বলে 100 টাকা দোকানদারকে দিয়ে প্রফেসর ভাসিলার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো এবং সবার কাছে সরি বলে নিল। একটু দূরে গিয়ে প্রফেসর ভাসিলার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলল, কি হচ্ছে এসব? তোকে বাজারে পাঠিয়েছে কে? আর ভরা বাজারে তুই নিজের শক্তি প্রদর্শন করতে যাচ্ছিলি? মস্তিষ্ক কি ঘাস কাটতে গেছে তোর? ভাসিলা কান ডলতে ডলতে বলল, আমার কি দোষ? তালিফকে বললাম আমি একা বাজারে যেতে পারবো না, আদেশকেও সাথে দাও, কিন্তু খাটাস ব্যাটা দিল না, আমাকে একাই পাঠালো। প্রফেসর বলল, দিবে কেন? তালিফ তো জানে
তোরা দুইটা একসাথে হইলে কি দুনিয়ার কোনো খেয়াল থাকে না। তোদের সকালে বাজারে পাঠালে দুপুর পেরিয়ে বিকালে কুড়ি ঘুরতে ঘুরতে আসিস। ভাসিলা বলল, তো সামান্য বিকেলই তো হয়, এটার বেশি সময় কই। প্রফেসর বলল, কিন্তু বিকালটা তো 2 দিন পরের বিকাল। ভাসিলা গলা খাকুনিতে বলল, থাক, এত গভীরে যাওয়া লাগবে না। তা আপনি এই সময় এখানে কেন? সেই যে রাজা গার্গুনকে মারার পরে গায়েব হয়েছেন, তারপর আজকে দেখলাম। প্রফেসর বলল, একটা জরুরি বিষয় আছে। ভাসিলা বলল, আমিও তাই ভাবছিলাম, জরুরি বিষয় ছাড়া তো আপনার সাক্ষাৎ পাওয়া যায় না। তাহলে চলেন বাকি বাজারটা করে ফেলি, তারপর নিরিবিরি বসে আপনার জরুরি বিষয়টা শোনা যাবে। প্রফেসর বলল, আরে এটা সত্যিই অনেক জরুরি একটা বিষয়, বাজার পরে করিস, আগে আমার কথা শোন। ভাসিলা প্রফেসরের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, আগে তালিফের বলা জিনিসগুলো কিনতে হবে, তারপর আপনার কথা শুনবো। অনেকদিন পর আপনাকে পাইছি, আজ এত সহজে ছাড়ছি না প্রফেসর। প্রফেসর আর কিছু না বলে ভাসিলার সাথে চলতে লাগলো। ভাসিলা প্রথমে গেল একটা ডিমের দোকানে। সেখানে গিয়ে বলল, 2 লিটার ডিম দেন চাচা। দোকানদার চাচা চাও প্রফেসর ফিক করে এসে দিল। প্রফেসর হাসতে হাসতে বলল, আসলে তুই পাগল হয়ে গেছস, কিসব আবল তাবল বকতাছস। 2 লিটার ডিম কেমনে নিবি তুই? তুই তো বোতলই আনস নাই। দোকানদার চাচা ভেবা চাকা খেয়ে তাকিয়ে রইল। ভাসিলা বলল, তাই তো, বোতল তো আনিনি। আচ্ছা চাচা, আমাকে তাহলে 4টা ডিম দেন বড় বড় বেছে। দোকানদার চাচা নিজেকে স্বাভাবিক করে বলল, তোমরা সবাই যদি বড় ডিম চাও তাহলে পরে ছোট ডিম কারা নিবে? ভাসিলা বলল, বড় ডিম দিতে মুরগির কষ্ট হয় না, আপনাদের কেন কষ্ট হয় চাচা? বেশি কথা না বলে বড় বড় চেয়ে 4টা ডিম দেন। প্রফেসর বলল, এত যদি বড় ডিম চাস তাহলে মুরগির বদলে হাতি পারলেই তো পারোস। ভাসিলা বলল, প্রফেসর আপনি চুপ থাকেন তো, দিন দুনিয়ার কিচ্ছু এখনো বুঝেন না আপনি। প্রফেসর বিড়বিড় করে বলল, আমি দিন দুনিয়ার বাসিন্দা হয়ে দিন দুনিয়া বুঝবো না, আর তুই ভিনগ্রহী দিন দুনিয়া বুঝবি? সামরনের আত্মা পেয়ে সামরনের মধ্যে কথা বলা শুরু করছে। ভাসিলা বলল, আপনি কি কিছু বললেন প্রফেসর? প্রফেসর বলল, না কিছু না, তোর আর কি কেনা লাগবে, তাড়াতাড়ি কর, আমাদের কথা বলতে হবে। ভাসিলা ডিম নিয়ে মূল্য পরিশোধ করে আবার হাঁটতে লাগলো এবং বলল, আর কিছু সবজি কিনতে হবে, কথা না বলে আসেন তো আমার সাথে। প্রফেসর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কার পাল্লায় পড়লাম, এ বলে ভাসিলার সাথে হাঁটতে লাগলো। ভাসিলা বিভিন্ন দোকান থেকে কেনাকাটা করছে। বাজারের দৃশ্য দেখতে পাই, মানুষের কোলাহলে ভরপুর চারিদিক। সবজির দোকানিরা সবজির উপর পানি ছিটিয়ে দিচ্ছে। ভাসিলা এবং প্রফেসর ভরপুর বাজার করে অবশেষে একটা ফাঁকা জায়গায় বসে পড়ল রাস্তার পাশে, ব্যাগ ভর্তি বিভিন্ন শাকসবজি। প্রফেসর ক্লান্ত কণ্ঠে বলল, এখানে তো সব আতিশ আর তালিফের খাবার জিনিস, তুই আর ফারিস্তা কি খাবি? ভাসিলা বলল, কি যে বলেন না প্রফেসর, রানী ফারিস্তা তো তালিফ ভাইয়ের সাথে থাকতে থাকতে সব ঘাসপাস খাওয়া শিখে গেছে। আমি কয়েকদিন ট্রাই করেছি, কিন্তু গলা পর্যন্ত গিয়ে আবার উল্টে চলে আসে। আচ্ছা, আমি কি গরু নাকি ছাগল এসব ঘাসপাস খাবো বলেন প্রফেসর? প্রফেসর বলল, তাও তো ঠিক, তুই তো গরু ছাগল না, তুই হলি গাভী বকরি। ভাসিলা বলল, প্রফেসর আপনিও না, আমি গাভী বকরি হব কেন? আমি তো ভাসিলা, আর আমার প্রিয় খাবার মানুষের মাথা। প্রতি রাতে একটা শিকার করি, যারা এই সুন্দর পৃথিবীটাকে নোংরা করছে আমি তাদেরকেই শিকার বানাই। প্রফেসর হাসতে হাসতে বলল, তুই কিভাবে বুঝিস কে ভালো মানুষ আর কে খারাপ মানুষ? ভাসিলা বলল, এটা তো খুব সহজ প্রফেসর, কখনো রাতের বেলা শহরের অলিগলি ঘুরে দেখবেন, সেখানে যেমন রাস্তার কুকুরও পাওয়া যায় তেমনি মানুষরূপী কুকুরও পাওয়া যায়। প্রফেসর বলল, ঠিক আছে, সেসব কথা বাদ দে, এখন যা বলতে আমি এসেছি তা শোন। ভাসিলা হাই তুলে বলল, খুব খিদে পেয়েছে, চলেন আগে কিছু খাই। এই সামনে একটা ভিআইপি রেস্তোরাঁ আছে, তার পাশে একটা ছোট চায়ের দোকান আছে, ওই চায়ের দোকানে দুধ চা 10 টাকা, আর ভিআইপি রেস্তোরাঁর মিল্কটি 150 টাকা, বলুন কোনটা খাবেন? প্রফেসর এবার কোনো কথা না বলে কিছুটা ভাবতে লাগলো। ভাসিলা বলল, কি হলো প্রফেসর, হঠাৎ সাইলেন্ট মোডে চলে গেলেন যে? প্রফেসর ভাসিলার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তার মানে তুই জানোস আমি কেন এখানে এসেছি, এই জন্য শুনতে চাচ্ছিস না? ভাসিলা এবার শান্ত হয়ে খুব নরম গলায় বলল, হ্যাঁ প্রফেসর, আমি জানি এটা। গত কয়েকদিন ধরে আমি একটা খারাপ স্বপ্ন দেখছি, যেখানে সামরুন আমার কাছে এসে হাত বাড়িয়ে তার আত্মা ফেরত চাচ্ছে। আমি যখন জিজ্ঞাসা করি কেন চাই সে তার আত্মা ফেরত, সে প্রকাণ্ড চিৎকার করে ফেটে পড়ে। আমি জানি আমার হাতে বেশি সময় নেই প্রফেসর, সামরুন তার আত্মা ফেরত চায় আর আমার তাকে এটা দিয়ে দিতে হবে, এর কোনো সমাধান নেই। প্রফেসর বলল, ওটা সামরুন না, সামরুনের রূপে এক শয়তান, তার উদ্দেশ্য কি আমি জানি না, তবে সে তোর মাঝে থাকা সামরুনের আত্মা চায়, আর আমি থাকতে সেটা কখনো হতে দিব না। ভাসিলা বলল, আমি আপনাকে বিশ্বাস করি প্রফেসর,
আপনি যা বলবেন আমি তাই করব। প্রফেসর বলল, সবার আগে যা মনে রাখতে হবে তা হলো এই ব্যাপারে আমরা দুজন ছাড়া যেন আর কেউ না জানে। আগে আমাদেরকে ওই শয়তানকে খুঁজে বের করতে হবে, তারপরে তার উদ্দেশ্য কি সেটা জানতে হবে। ভাসিলা বলল, আপনি কি করতে চাইছেন প্রফেসর? প্রফেসর একটা রহস্যময় হাসি দিয়ে বলল, আমি যা করব তা এর আগে কখনো কেউ কল্পনা করেনি। এমন এক ম্যাজিক বিছিয়ে দিব যে ছোট শয়তান থেকে বড় শয়তান সবাই আটকা পড়বে এই ম্যাজিকে। দৃশ্য ফিরে এলো বর্তমানে। দেখা গেল ইমাম নাওফি একটা কবর খুঁড়ছে। ঘেমিনে একাকার অবস্থা, শার্ট খুলে কোমর বেঁধে নিয়েছে, নিচের হাতা কাটা গেঞ্জিটা পুরো ভিজে গিয়েছে ঘামে। হাঁপাতে হাঁপাতে মাটি সরাতে লাগলো। বাঁশের কুঞ্জিগুলো বের হয়ে এলো। অনেক দিনের আগের কবর হওয়ায় সেগুলো মাটির সাথে মিশে গেছে, হালকা হালকা আছে। আরেকটু মাটি সরাতেই শক্ত কিছু হাতে লাগলো। নাওফি একটা প্রাপ্তির হাসি দিয়ে বলল, পেয়ে গেছে কাঙ্ক্ষিত জিনিস। টান দিয়ে একটা মাথার খুলি উঠিয়ে হাসতে হাসতে চোখের সামনে ধরে বলল, এবার আমাকে কে আটকাবে? তখনই কবরস্থানের বাইরে থেকে মানুষজনের আওয়াজ আসতে লাগলো। এই কে ওখানে? কবরস্থানের ভেতরে কে? কি করছে এত রাতে? নাওফি বাইরে তাকিয়ে দেখলো কয়েকজন এগিয়ে আসছে এদিকেই, আর জিজ্ঞাসা করছে কে ওখানে। নাওফি বিড়বিড় করে বলল, হারামি জাবিদ, এটা তোর কাজ? তুই গিয়ে মানুষকে আমার ব্যাপারে জানিয়েছিস? পরবর্তী দৃশ্যে দেখা যায় কবরস্থানের বাইরে পুলিশের গাড়ি এসেছে। ইমাম নাওফিকে হাতকড়ি পরিয়ে গাড়িতে উঠাচ্ছে। মাথার খুলিটা এলাকার হুজুরের কাছে দিয়ে বলা হলো এটা পুনরায় ঠিকঠাকভাবে দাফন করে দিতে। গাড়িতে বসে ইমাম নাওফি এক দৃষ্টিতে মাথার খুলির দিকে তাকিয়ে আছে। আর এখান থেকে শুরু হয়েছিল ইমাম নাওফির ব্যাক স্টোরি। রাত তখন 9:05। জেল থেকে মুক্ত হয়ে নাওফি শহরের সবচেয়ে নিরিবিলি পথটা ধরে হুডির পকেটে হাত দিয়ে হেঁটে চলছে। ল্যাম্পপোস্টের হলদে আলোতে নাওফির ছায়াটা দ্বিগুণ বড় হয়ে পেছনে পেছনে হাঁটছে। দূর দূরান্ত থেকে কুকুরের ঘেঘো শব্দ ভেসে আসছে। শুনেছি কুকুর নাকি অতিপ্রাকৃতিক জিনিসগুলো স্বচক্ষে দেখতে পারে, আর এই জন্যই আজানের সময় তারা চিৎকার করে। হঠাৎ নাওফি অনুভব করল পেছনে কারোর পায়ের শব্দ, কেউ যেন অনুসরণ করছে তাকে। নাওফি আস্তে করে ঘুরে পেছনে তাকিয়ে দেখল কেউ নেই, নিজের ছায়াটা ছাড়া। কিছু একটা ভেবে আবার হাঁটা দিল সামনে। আমরা দেখতে পাই নাওফি চলে গেলেও তার ছায়াটা তখনও থমকে আছে আগের জায়গায়। বিষয়টা নাওফি বুঝতে পেরে আবার পেছনে তাকাতেই সাথে সাথে সব স্বাভাবিক হয়ে গেল এবং দেখা গেল ছায়া নাওফির সাথে আছে। নাওফি বুঝতে পারল কেউ তাকে বিরক্ত করার চেষ্টা করছে, তাই একটু মুচকি হেসে আবার সামনে হাঁটা দিল। এবার দেখা যায় নাওফির ছায়াটা ধীরে ধীরে উঠে দাঁড়াতে লাগলো। হাতে একটা চাকুর মতো প্রতিবিম্ব দেখা যাচ্ছে। সে নাওফির পিঠে আঘাত করতে যাবে তার আগেই নাওফি আবার পেছনে তাকালো এবং সবকিছু স্বাভাবিক হয়ে গেল। অদৃশ্য একটা চাপা কণ্ঠের হাসির সাথে ভেসে আসলো, ইমাম নাওফি আজকাল তার ছায়াকেও ভয় পাচ্ছে। নাওফি তার চোখ 360 ডিগ্রি ঘুরিয়ে ওই কণ্ঠের উৎস খুঁজতে খুঁজতে বলল, ভয় পাওয়াতে এসেছো নাকি ভয় পেতে? যদি ভয় পাওয়াতে চাও তাহলে সামনে আসো, লুকিয়ে কেন? ওই কণ্ঠটা আবার ভেসে আসলো। আসবো নাওফি? অবশ্যই সামনে আসবে। তোমার সাথে আমার পুরনো একটা হিসাব বাকি আছে, সবকিছু সুদে আসলে উসুল করব। নাওফি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তাই নাকি? দেখো, সুদ তো আমার জন্য হারাম, আর আমি কারোর পাওনা বকেয়া রাখি না। তোমাকে তোমার পাওনাটা ঠিকঠাক বুঝে দিব। এই বলে নাওফি আবার হাঁটা শুরু করলো। পেছন থেকে কর্কর গলায় ভেসে এলো, এবার তোমার কোনো ম্যাজিক কাজে আসবে না প্রফেসর, তুমি ভুল করেছো রংধনুর দুনিয়ায় প্রবেশ করে। নাওফি পেছনে না তাকিয়ে হাঁটার উপরই বলতে লাগলো, এমন ভুল আমি সবসময় করে থাকি, পরিশেষে কাজ হয়ে যায়। হঠাৎ খুব দ্রুত গতিতে একটা পুলিশ জিপ এসে থামলো নাওফির সামনে। দেখা গেল এটা ফাতিহা ছিল। নাওফি কিছু না বলে একটু মুচকে এসে নিজের মতো হাঁটতে লাগলো। ফাতিহা গাড়ি স্লো করে চালিয়ে নাওফির পাশাপাশি চলতে চলতে বলল, আমি কি আপনাকে লিফট দিতে পারি স্যার? নাওফি একটু হেসে বলল, সরকারি গাড়ি দিয়ে খ্যাপ টানা শুরু করলেন কবে থেকে ম্যাডাম? ফাতিহা বলল, আপনি কবরস্থান থেকে মাথার খুলি উঠাতে পারলে আমি সরকারি গাড়ি দিয়ে খ্যাপ টানলে সমস্যা কি বলেন? নাওফি আর কিছু না বলে সোজা গাড়িতে উঠে বসল এবং বলল, আমি ভেবেছিলাম তুমি আমাকে নিতে আসবে জেল গেটে। ফাতিহা গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে বলল, আসতে চেয়েছিলাম কিন্তু একটা কাজে আটকা পড়ে গিয়েছিলাম। নাওফি মুচকে আসলো এবং বাইরের দিকে তাকিয়ে রইল। ফাতিহা আবার বলল, আমি হাসপাতালে গিয়েছিলাম আইদের কথার সাথে, নুরানি নামের একটা বাচ্চা মেয়েকে দেখতে। আশা করি তুমি তাকে চিনো না?
নাফি একটু কাশি দিয়ে গলা পরিষ্কার করে বলল, নুরানি নামের কাউকে আমি চিনি না, তো কি দেখলে হাসপাতালে গিয়ে? ফাতে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর কি দেখবো, দেখার আগেই সে গায়েব। আমরা গিয়ে দেখি সে নাকি ডিসচার্জ হয়ে গিয়েছে সকালেই। আইদ বলেছিল এর পেছনেও নাকি তোমার হাত আছে। নাফি বলল, আমার হাত তো আর আইনের হাত না যে এত লম্বা হবে, তাছাড়া সকালবেলা আমি তখনও জেলেই ছিলাম। ফাতিহা বলল, হ্যাঁ আমিও তাই ভাবছি, তবে তুমি আবার বহুরূপী মানুষ, ভিন্ন ভিন্ন জায়গায় একই সময় উপস্থিত থাকতে পারো। এই বলে ফাতিহা হাসতে লাগলো। নাফিও হাসতে হাসতে বলল, হ্যাঁ আমি তো গালিব আবরারের ত্রিকালদর্শীর গল্পের মতো অতীতের ভবিষ্যৎ থেকে আমার ভেরিয়েন্ট নিয়ে এসে ভিন্ন ভিন্ন জায়গায় রেখে দিয়েছে একই সময় উপস্থিত থাকার জন্য। নওফির হাসির সাথে দৃশ্য চলে যায় একটু আগে। জেলে থাকা অবস্থায় নওফি যখন প্রস্তুতি নিচ্ছে বের হওয়ার জন্য, তখনই সালাম দৃশ্যমান হলো হন্তদন্ত হয়ে। নওফি জিজ্ঞাসা করল, কিরে চুরি করতে গিয়ে দৌড়ানি খেয়ে আইসোস নাকি? এভাবে ভাবাচ্ছিস কেন? সালাম বলল, ওস্তাদ সেটা হলে তো ভালোই হতো, ঘটনা তো অন্য কিছু। আইদ কথাকে নিয়ে হাসপাতালে এসে পৌঁছেছে, হয়তো খুব তাড়াতাড়ি তারা নুরিনের কাছে পৌঁছে যাবে। নওফি এটা শুনে অস্থির হয়ে গেল এবং পায়চারি করতে করতে কিছু একটা ভাবতে লাগলো। সালাম বলল, ওস্তাদ আপনার হয়ে আমি পায়চারি করে দিচ্ছি, আপনি দয়া করে বলুন এখন কি করবো আমরা? হাকিম সেখানে আছে। নওফি থমকে দাঁড়িয়ে সালামের দিকে তাকিয়ে বলল, ওই হাসপাতালের উপরের তলা এখনও নির্মাণাধীন, তুই আর হাকিম মিলে নুরিনকে সেখানে নিয়ে আয়। যতক্ষণ না আইদরা চলে যায় তাদেরকে লুকিয়ে থাকতে হবে নুরিনকে নিয়ে, এবং এমন পরিস্থিতি সৃষ্টি করতে হবে যেন রিসেপশনিস্ট আইদকে জানাতে বাধ্য হয় নুরিন ডিসচার্জ হয়ে চলে গিয়েছে। সালাম বুঝতে পেরেছে বলে ছু মেরে চলে গেল। নওফি চিন্তিত চেহারায় দুহাত দিয়ে মুখ চেপে বসে পড়ল চৌকিতে। ওইদিকে দেখা যায় হাকিম ডাক্তারের মতো অ্যাফ্রন পরে মুখে মাস্ক লাগিয়ে নুরিনকে স্ট্রেচারে করে ঠেলে নিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে। নুরিন জিজ্ঞাসা করল, আমরা কোথায় যাচ্ছি? হাকিম বলল, তুমি রুমের ভেতরে থাকতে থাকতে কেমন ফার্মের মুরগির মতো হয়ে গেছো, তাই তোমাকে খোলা বাতাসে নিয়ে যাচ্ছি কিছুক্ষণের জন্য। নুরিন বলল, হ্যাঁ ঠিক বলেছ, সত্যি আমার দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু তুমি এমন ডাক্তারের পোশাক কেন পরেছ? তুমি তো ডাক্তার না। হাকিম বলল, কে বলেছে আমি ডাক্তার না? ছোটবেলায় আমিও ডাক্তার ছিলাম, বুঝেছ, তবে পশু ডাক্তার। মানুষ আমার কাছে ডিম না পাড়া হাঁস মুরগি নিয়ে আসতো, আমি তাদেরকে ডিম পাড়াতে সাহায্য করতাম। নুরিন মুখে হাত দিয়ে অবাক হওয়ার ভান করে বলল, সত্যি? কিভাবে সাহায্য করতে তুমি? ততক্ষণে লিফটে উঠে পড়েছে হাকিম নুরিনকে নিয়ে। 7 তলার বাটন প্রেস করলে এবং বলল, আরে শোনো তাহলে, হাঁস মুরগি ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দিতাম, ওরা ওদের পার্টনার খুঁজে নিত ফেসবুকে, তারপর দেখা সাক্ষাৎ করত। আশ্চর্যজনকভাবে তারা কয়েকদিন পরেই ডিম পাড়া শুরু করত। নুরিন হাসতে হাসতে বলল, তুমি একটা নকল ডাক্তার, সালাম চাচ্ছ কোথায়? দেখা গেল সালাম তখন রিসেপশনের দিকে যাচ্ছে তাড়াহুড়া করে। রিসেপশনে একটা মেয়ে বসে আছে পেশেন্ট এবং ভিজিটরদের সাহায্য করতে। দেখা গেল মেইন গেট দিয়ে আইদ, কথা এবং ফাতিহা প্রবেশ করছে ভিতরে। সালাম নিজেকে লুকিয়ে এক ছুটে গিয়ে রিসেপশনে থাকা মেয়েটার শরীরে মিশে গেল। মেয়েটা বৈদ্যুতিক ঝটকার মতো নড়ে উঠল এবং তার চোখ একবার নীল রং ধারণ করে আবার স্বাভাবিক হয়ে গেল। আইদরা লিফটের দিকে যাচ্ছে। নুরিনের ওয়ার্ড 3 তলার ব্লক এতে। আইদরা সেখানেই যাচ্ছে। সালাম ওই মেয়েটার মাঝে থেকে সবকিছু পর্যবেক্ষণ করছে। হঠাৎ একজন ভিজিটরের ডাকে ধ্যান ভাঙল। ভিজিটর একজনের নাম বলে জানতে চাইল এই পেশেন্ট কয়তলায় কত নাম্বার রুমে আছে। যেহেতু মেয়েটার ভিতরে সালাম আছে তাই তার জানার কথা না। সালাম মেয়েটার কণ্ঠে বলল, পেশেন্ট আপনার কি হয়? ভিজিটর বলল, সে আমার বাবার নানুর চাচাতো ভাইয়ের ছোট ছেলের নাতি। সালাম একটু কাশি দিয়ে বলল, এত নিকট আত্মীয়, তো কি হয়েছে তার? ভিজিটর বলল, সঠিক জানি না, শুনেছি পেটে পাথর হয়েছে, অপারেশন করতে হবে। ডাক্তার নাকি বলেছে 50-50 চান্স আছে বাঁচার। সালাম বলল, তাহলে 2 বার অপারেশন করলেই তো হয়। ভিজিটর থতমত খেয়ে বলল, মানে কি বলছেন আপনি? সালাম বলল, কিছু না, আপনার নিকট আত্মীয় এখন 3 তলায় ব্লক বি ওয়ার্ডে আছে, যান গিয়ে দেখে আসেন। লোকটা চলে গেল। আরও একজন বয়স্ক মহিলা পুজো হয়ে হাঁটতে হাঁটতে এসে বোরকা দাঁতের ফেসে ফেসে গলায় বলল, পেটে ব্যথায় ডাক্তার দেখামো মা, একটা স্লিপ কার্ডটা দাও। মেয়েটার কণ্ঠে সালাম বলল, পেটে ব্যথার ডাক্তার তো আজকে আসে নাই চাচি। বৃদ্ধ একটু রেগিয়ে বলল, কেন এলো না ডাক্তারিরা? সালাম বলল, কারণ ডাক্তারের আজ পেটে ব্যথা, তাই আসেনি। এই বলে সালাম বারবার লিফটের দিকে তাকাচ্ছিল, আইদরা এখনো নিচে আসছে না কেন। নুরিনকে না পেয়ে এতক্ষণে নিচে চলে আসার কথা। সালাম এখানে সময় কাটাচ্ছিল মূলত।
এর মাঝেই দেখা গেল আইদরা লিফট থেকে বের হচ্ছে। মেয়েটার মাঝে থাকা সালাম তাড়াতাড়ি করে নিজেকে স্বাভাবিক করে ফেলল। আইদ রিসিপশনের দিকে এগিয়ে আসছে, এসে ডেস্কের উপর 2টা টোকা দিয়ে বলল, এক্সকিউজ মি। মেয়েটার কণ্ঠে সালাম বলল, ইয়েস, বলুন কিভাবে সাহায্য করতে পারি। আইদ একটু কেমন করে যেন তাকিয়ে রইল মেয়েটার দিকে। হয়তো কিছু আজ করতে পেরেছে আইদ। পরক্ষণই সালামও বিষয়টা বুঝতে পেরে সাথে সাথে মেয়েটার কণ্ঠে বলল, এভাবে কি দেখছেন স্যার, আমার বিয়ে হয়ে গেছে, লাইন মেরে লাভ নেই। আইদ ভাবার জায়গা খেয়ে বলল, আরে কি বলতেছেন সব, আমার অন্য কোনো ইন্টেনশন ছিল না। আচ্ছা যাই হোক, 3 তলায় ব্লক এতে নুরিন নামে একজন পেশেন্ট ছিল, সে কোথায়? সালাম বলল, সরি স্যার, সে তো আজ সকালে ডিসচার্জ হয়ে চলে গিয়েছে। আইদ অবাক হয়ে জিজ্ঞাসা করল, ডিসচার্জ হয়ে গিয়েছে মানে? কেন? তার তো অপারেশন হওয়ার কথা ছিল। সালাম বলল, ডাক্তার বলেছে এই হাসপাতালে এত বড় অপারেশন করা রিস্কি হয়ে যাবে, তাই অন্য হাসপাতালে শিফট করা হয়েছে তাকে। আইদ বলল, আপনি কি জানেন সেটা কোন হাসপাতালে? সালাম বলল, সরি স্যার, আমি সেটা বলতে পারবো না, আমরা এইটুকু জানা ছিল। আইদ আরও কিছু বলতে চেয়েও থেমে গেল এবং চলে যাওয়ার জন্য পা বাড়ালো। মেয়েটার চোখ দিয়ে সালাম এক দৃষ্টিতে আইদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আইদ একটু সামনে গিয়ে আবার থেমে গেল এবং পেছনে ঘুরে বলল, কেন যেন মনে হচ্ছে আপনি আমার পরিচিত। সালাম ভেতর থেকে একটু ঘাবড়ে গিয়ে মেয়েটার কণ্ঠে বলল, এরপর নিশ্চয়ই আমার ফোন নাম্বার চাইবেন, তারপর রাত বিরাতে কল করে ভাব জমানোর চেষ্টা করবেন। আইদ চোখ রাঙিয়ে তাকিয়ে চলে গেল। আলো রোশনির মতো সালাম মেয়েটার ভেতর থেকে বেরিয়ে এলো। মেয়েটা চেয়ার থেকে পড়ে যেতে যেতে কোনো রকম ডেস্ক ধরে বাঁচল। মেয়েটা মাথা চুলকে বলল, কেমন যেন সবকিছু অদ্ভুত লাগছে। দৃশ্য ফিরে এলো বর্তমানে। গাড়ি চলছে ফুল স্পিডে ফাঁকা রাস্তা দিয়ে। নওফি বাইরের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে চিন্তামগ্ন হয়ে বসে আছে। ফাতিহা এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে নওফির রানের উপর পা রেখে বলল, কি ভাবছ এত, সব ঠিক হয়ে যাবে। নওফি ফাতিহার হাতে হাত রেখে বলল, দুনিয়াতে সব কখনো ঠিক হয় না অর্ধাঙ্গিনী, পারফেক্টনেস একমাত্র জান্নাতেই পাওয়া যাবে। ফাতিহা বলল, আমার মা বলতো পুরুষ মানুষ হলো বন্য ঘোড়ার মতো, তাদেরকে কখনো পোষ মানানো যায় না, তারা নিজের মর্জিতে চলতে পছন্দ করে, কখন দৌড়াবে কখন বিশ্রাম করবে সব নিজের ইচ্ছের উপর তার। আর আমি ভুলটা এখানেই করেছিলাম, আমি তোমাকে পোষ মানাতে গিয়ে তোমার থেকে দূরে সরে গিয়েছিলাম, কিন্তু এখন আমি তোমার সাথে আছি সব সময়, সব পরিস্থিতিতে, আমি তোমাকে আর কখনো একা ছাড়ব না। নওফি ভরসা পেয়ে সুন্দর করে হেসে বলল, আমাকে বুঝতে পারার জন্য অনেক ধন্যবাদ অর্ধাঙ্গিনী। ফাতিহা অভিমানী করে বলল, আচ্ছা এখন ঘরের বউকে ধন্যবাদ দেয়া হচ্ছে তাই না? তুমি তো চাইলে একটু ইউনিকভাবে আমাকে 2টা গালে 2টা ধন্যবাদ দিতে পারতা। নওফি বলল, আস্তাগফিরুল্লাহ অর্ধাঙ্গিনী, আমি তোমার গালে থাপ্পড় কেন মারব, আমার তো হাত কাঁপবে। ফাতিহা রেগে বলল, আমার অকর্মা জামাই, আমি বলি কি আর বুঝে কি। এটা বলতে গাড়ির সামনে বিদ্যুৎ বেগে কেউ এসে দাঁড়িয়ে পড়ল। ফাতিহার সাথে সাথে কোনোরকম হার্ট ব্রেক কষল। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটা মোটা গাছের সাথে গিয়ে বাড়ি খেল। গাড়ির সামনের অংশ ভেঙে ধোঁয়া বের হতে লাগলো। নওফি কাশতে কাশতে বলল, ফাতিহা ঠিক আছে তুমি? ফাতিহা কোকড়াতে কোকড়াতে বলল, হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু ওটা কি ছিল? নওফি গাড়ি থেকে নেমে চারপাশে চোখ বুলিয়ে দেখতে লাগলো, হাত দিয়ে ধোঁয়া সরাতে সরাতে। ফাতিহা গাড়ির সামনে থেকে নামলো এবং নওফির কাছে এসে বলল, এখানে তো কেউ নেই। নওফি বলল, সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু আমাদের এখনই এই জায়গাটা ত্যাগ করতে হবে, আমি নেগেটিভ এনার্জি অনুভব করছি। ফাতিহার কোনো কথা না বলে তাড়াতাড়ি গাড়িতে উঠে চাবি দিয়ে মুড়িয়ে স্টার্ট করার চেষ্টা করতে লাগলো। কয়েকবার চেষ্টা করার পর গাড়ি স্টার্ট হয়ে গেল। ফাতিহা দেরি না করে ব্যাক গিয়ার দিয়ে গাড়ি পেছনে এনে বলল, গাড়িতে উঠে বসো তাড়াতাড়ি। নওফি চারিদিকে তাকাতে তাকাতে গাড়িতে উঠে বসল। ফাতিহা গাড়ি টান দিল ফুল স্পিডে। তারা চলে যাওয়ার পর সেখানে দৃশ্যমান হলো কয়েকটা লোমুর শরীরের বড় বড় ছায়ামূর্তি। তাদের পুরো শরীর কালো লোমে ঢাকা মনে হচ্ছে, চোখের মণিগুলো আগুনে মতো জ্বলছে, মুখ দিয়ে অনবরত গড়গড় শব্দ করে যাচ্ছে। গাড়ির দৃশ্য দেখা যায়। ফাতিহা বলছে, কি ছিল এখানে? তোমাকে এত ঘাবড়ানো অবস্থায় কখনো দেখিনি আমি। নওফি বলল, আমি জানি না কি ছিল, এমন নেগেটিভ এনার্জির এর আগে কখনো অনুভব করিনি আমি। মনে হচ্ছিল যেন আমার হৃৎপিণ্ড জ্বলে যাচ্ছে। ওইখানে যাই ছিল তা সাধারণ কিছু না, খোঁজ নিতে হবে এই ব্যাপারে। ফাতিহা বলল, এখন কোথায় যাবে? নওফি বলল, বাড়ি। দৃশ্য পরিবর্তন, দেখা গেল হাকিম নুরিনকে নিয়ে ফিরে এসেছে ওয়ার্ডে। নুরিন বলল, জানো চাচ্চু, আমরা কখনো কখনো মনে হয় তুমি এবং সালাম চাচ্চু কোনো মানুষ না। হাকিম থতমত খেয়ে বলল, মানে কি বলছো?
আমরা মানুষরা মানে? নুরিন বলল, আব্বাম্মু বলেছে আমাকে মানুষ নাকি খুব খারাপ হয়, কিন্তু তোমরা তো অনেক ভালো। হাকিম সুন্দর করে হেসে বলল, না মামুনি, সব মানুষ খারাপ হয় না। মানুষ জাতি হলেও সাদা কাপড়ের মতো। সাদা কাপড়ে যেমন একটা ছোট্ট দাগ অনেক বড় দেখা যায়, তেমনি খারাপ মানুষও। আসলে ভালো মানুষের সংখ্যা অনেক, কিন্তু খারাপ মানুষেরা সবসময় চর্চায় থাকে বলে মনে হয় সবই খারাপ মানুষ। তখনই সালাম চুমের এসে বলল, তাড়াতাড়ি চল ভাই, নুরিনের আব্বাম্মু এসছে এদিকেই। হাকিম নুরিনকে বলল, তাহলে এখন যাই মামুনি, আমরা আবার আসব। নুরিন বলল, তোমরা আমার আব্বাম্মুকে ভয় পাও না কেন? তারা আসলে আসুক, তোমরা এখানেই থাকো। সালাম বলল, না রে মাম্মু, আমরা ভয় পাই না, তারা আমাদের দেখলে ভয় পাবে, ওসব বুঝবে না তুমি, এখন যাই। এই বলে সালাম আর হাকিম চলে গেল সেখান থেকে। কিছুক্ষণ পরেই নুরিনের আব্বু আম্মু আসলো নুরিনের পছন্দের খেলনা এবং খাবার নিয়ে। নুরিনের আম্মু এসে মাথার কাছে বসে নুরিনের কপালে চুমু খেয়ে বলল, কি হচ্ছে আমার মাটার? মন খারাপ কেন? নুরিন কোনো কথা বলল না। নুরিনের বাবাই সন্ধ্যা পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে বলল, বুঝেছি, আমরা আসতে দেরি করেছি বলেই রাগ করেছো তাই না মা? নুরিন এবার বলল, তোমরা কি সত্যি আমার বাবা মা? এই কথা শুনে দুজনেই থতমত খেয়ে গেল। আমতামতা করে বলল, এটা কোন ধরনের কথা মা? আমরাই তোমার বাবা মা। নুরিন বলল, আমি শুনেছি তখন ডাক্তার আঙ্কেল জিজ্ঞাসা করছিল আমি তোমাদের মেয়ে কিনা। তোমরা কোনো উত্তর দাওনি। দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে রইল। নুরিন এবার ফিক করে হাসি দিয়ে বলল, তোমরা তো সত্যি ঘাবড়ে গেছো, আমি মজা করছিলাম। এই শুনে তারা দুজনও হেসে দিল এবং স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল, এটা কোন ধরনের মজা ছিল নুরিন? এমন মজা আর করবে না, আমরাই তোমার বাবা মা। পরবর্তী দৃশ্যে দেখা যায় নুরিন বেডের উপর বসে খেলনা দিয়ে খেলা করছে একা একা। নুরিনের আব্বু আম্মু জানালার কাছে দাঁড়িয়ে তাকিয়ে আছে নুরিনের দিকে। নুরিনের আম্মু বলল, তোমার কি মনে আছে নুরিন আমাদের জীবনে কিভাবে এসেছিল? নুরিনের আব্বু বলল, সেই দিনটা কিভাবে বলতে পারি আমি। সেদিন ছিল কালবৈশাখী ঝড়। দৃশ্য শুরুতে আমরা আশরাফ এবং মাহমুদা নামের ওই দম্পতিকে দেখতে পাই, যারা বর্তমানে নুরিনের আব্বু আম্মু। বাইরে তখন প্রচণ্ড ঝড় হচ্ছিল, বৈশাখ মাসের আগমনী ঝড় এটা। শিলাবৃষ্টির সাথে ঝড়ো হাওয়ায় তাদের টিনের ঘরটা বারবার কেঁপে উঠছে। এই ঝড়ের মাঝেও তারা অস্থির হয়ে আছে কোন এক কারণে। মাহমুদার কথা থেকে বোঝা যায় তাদের কালো গরুটা এখনো বাড়ির আসেনি মাঠ থেকে। এই ঝড়ের জন্য তারা বাইরে খুঁজতেও যেতে পারছে না। আশরাফ আলী বলল, তুমি ঘরে থাকো মাহমুদা, আমি টর্চ লাইটটা নিয়ে বাইরে গিয়ে দেখি গরুটা হয়তো এখনো মাঠেই আছে। মাহমুদা বলল, না স্বামী, আপনি ঝড় বৃষ্টির মাঝে বাইরে যায়েন না, একটু কমলে পরে আমরা দুজনে যাব। আশরাফ আলী বলল, না মাহমুদা, শুনেছি জঙ্গলে নাকি কয়েকদিন ধরে নেকড়ের উৎপাত বেড়ে গিয়েছে, এখনো বেশি রাত হয় নাই, আমি মাঠে গিয়ে গরুটা নিয়ে চলে আসবো, তুমি চিন্তা করো না। মাহমুদা বলল, তাহলে আপনি একলা যায়েন না, আমিও যাবো আপনার সাথে। পরের দৃশ্যে দেখা যায় আশরাফ আলী এবং মাহমুদা টর্চ হাতে বের হয়েছে মাথায় পলিথিন পেঁচিয়ে। বাতাসের সাথে ঘন ঘন বজ্রপাতের শব্দ ভেসে আসছে। বিদ্যুৎ চমকানোর আলোতে অল্পক্ষণের জন্য চারিপাশ আলোকিত হয়ে যাচ্ছিল। গ্রামের কাঁচা রাস্তা, তাই দুজনে খুব সাবধানে পা ফেলছে। হঠাৎ তাদের কানে একটা বাচ্চার কান্না ভেসে আসলো। দুজনে একসাথে থমকে দাঁড়িয়ে পড়ল। একে অপরের দিকে আবার চোখে চোখে তাকিয়ে বলল, তুমি কি কিছু শুনতে পাচ্ছ মাহমুদা? মাহমুদা কান পেতে বলল, হ্যাঁ, একটা বাচ্চার কান্না মনে হইতেছে। কই থেকে আসতেছে এটা, দেখো তো। আশরাফ আলী কান্নার আওয়াজ অনুসরণ করে রাস্তা থেকে একটু নেমে হাঁটতে লাগলো। মাহমুদা রাস্তায় দাঁড়িয়ে লাইট ধরে আছে আশরাফ আলীর চলার পথে। হঠাৎ করেই কান্নার শব্দটা মিলে গেল, আর শোনা গেল না সেটা। আশরাফ আলী অনেক খুঁজেও কিছু পেল না। অজ্ঞতা আবার রাস্তায় উঠে এসে বলল, কই, কিছু তো পাইলাম না মাহমুদা। মাহমুদা বলল, কি জানি, হয়তো আশেপাশে কোনো বাড়ি থেকে আসছিল, চলো আমরা তাড়াতাড়ি মাঠে যাই, ঝড়ের রাইতে বেশি চিন্তা করা লাগবে না। এই বলে তারা দুজন আবার হাঁটা দিল খুব দ্রুত। মাঠের কাছাকাছি পৌঁছালে তারা দূর থেকে হঠাৎ বিদ্যুৎ চমকানোর আলোতে দেখা গেল কালো লোমশ ভয়ানক এক প্রাণী গরুটাকে খাবলে খুবলে কাচ্ছে। দৃশ্যটা দেখে তারা দুজনেই ভয়ে আঁতকে উঠল। এটা নেকড়ে ছিল না, হাত পা মানুষের মতো হলেও সারা শরীর কালো লোমে ঢাকা। মাহমুদা ভয়ে চিৎকার করে উঠল পেছন থেকে। চিৎকার শুনে ওই প্রাণীটা হুঙ্কার দিয়ে পেছনে তাকালো। আশরাফ আলী মাহমুদার হাত শক্ত করে ধরে বলল, দোয়া দরুদ পড়ো মাহমুদা,
এটা কোনো প্রাণী না। প্রাণীতে উঠে কর্কর শব্দ করে আশরাফ আলী এবং মাহমুদার দিকে এগিয়ে আসতে লাগলো। দেখা গেল এমন ঝুম বৃষ্টিতেও তার গায়ে একটা ফোঁটাও পানি পড়ছে না, সে সম্পূর্ণ শুকনো। আশরাফ আলী এবং মাহমুদা ভয়ে কাঁপা কাঁপা গলায় দোয়া দুরুদ যা পড়া শুরু করলো এবং উল্টো ঘুরে একসাথে দৌড় দিল চিৎকার করে। একেবারের জন্য পেছনে তাকালো না। বারবার মনে হচ্ছিল প্রাণীটা পেছনে পেছনে আসছে দৌড়ে, এই বুঝে থাবা মারবে পেছন থেকে। কাঁচা রাস্তায় পিছলা খেয়ে মাহমুদা পড়ে গেল মুখ থুবড়ে। আশরাফ আলী থমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখল প্রাণীটা নেই। তবু দৌড় থামানো যাবে না। মাহমুদাকে হাত ধরে টেনে তুলে আবার দৌড় দিল। এবার এক দৌড়ে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ করে মেঝেতে বসে পড়ল এবং হাঁপাতে লাগলো দুজন। কারোর মুখে কোনো কথা নেই, ভয় গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। আশরাফ আলী শ্বাস নিতে নিতে বলল, ঘুরে গেছে যাক, বড় বাচ্চা বেঁচে গেছে আজকে। ওটা কি ছিল মাহমুদা? ঠিক তখনই ঘরের দরজায় ঠকঠক শব্দ। তারা দুজনেই ভয় কেঁপে উঠল। আবার মাহমুদা কান্না করে দিল এবং বলল, দরজা খুলো না। আশরাফ আলী মাহমুদাকে শান্ত করল। এর মাঝে আবার ঠকঠক শব্দ এবং সাথে বাচ্চার কান্নার শব্দ। বাচ্চা বলতে একদম শিশু বাচ্চা না, তবে কান্নাটা খুব চাপা কণ্ঠের কান্না। আশরাফ আলী চিৎকার করে জিজ্ঞাসা করল, কে? বাইরে কে? বাইরে থেকে কোনো উত্তর এলো না, কিন্তু দরজায় আবার ঠকঠক শব্দ হলো। আশরাফ আলী এবং মাহমুদা ভয়ে জড়সড় হয়ে বসে আছে এক জায়গায়। দরজা খোলার সাহস নেই। এভাবে কতক্ষণ কেটে গিয়েছে জানে না। বাইরে থেকে আর কোনো আওয়াজ আসলো না, সবকিছু নীরব হয়ে গিয়েছে। ঝড় বৃষ্টিও থেমে গিয়েছে। আশরাফ আলী এবং মাহমুদা দোয়া দুরুদ পড়তে পড়তে একসময় ঘুমিয়ে গেল। পরদিন সকালে মাহমুদার ঘুম ভাঙল হাঁস মুরগির ডাকে। মাহমুদা উঠে আশরাফ আলীকে মা জাগিয়ে দরজা খুলতে গেল চোখ ডলতে ডলতে। ততক্ষণে রাতের ঘটনা প্রায় ভুলে গিয়েছে মাহমুদা। দরজা খুলতেই চোখ ছানাপড়া হয়ে গেল মাহমুদার। কাঁপা কাঁপা গলায় হালকা জোরে আশরাফ আলীকে ডাক দিল, স্বামী উঠো, দেখো এটা কি? আশরাফ আলী মাহমুদার ডাকে ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে চৌকি থেকে নেমে এসে বলল, কি হয়েছে? ডাকাডাকি করতেছো কেন? দরজার কাছে এসে আশরাফ আলীর চোখও আটকে গেল। কাদা মাখা একটা বাচ্চা মেয়ে শুয়ে আছে দরজার সামনে। আশ্চর্য বিষয়, বাচ্চাটা সম্পূর্ণ নগ্ন, গায়ে কোনো জামা কাপড় নেই। বয়স বেশি হলে 7 থেকে 8 বছর হবে। দুজনে অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে। এখানে বাচ্চা মেয়েটা আসলো কোথা থেকে? রাতের ঘটে যাওয়া ঘটনাগুলো এক এক করে সব মনে পড়তে লাগলো। তাহলে রাতে কি এই বাচ্চাটাই কান্না করছিল আর দরজায় বাড়ি দিচ্ছিল? মাহমুদা বলে, এসব পরেও ভাবা যাবে, দেখো না বাচ্চাটা জীবিত আছে কিনা। আশরাফ আলী ধীরে ধীরে সামনে এগিয়ে সেখানে বসে বাচ্চাটার নাকের কাছে হাত দিয়ে নিঃশ্বাস পরীক্ষা করে বলল, মাহমুদা সে তো বেঁচে আছে। এটা শুনে মাহমুদা তাড়াতাড়ি করে বাচ্চাটাকে কোলে তুলে ঘরের ভেতরে নিয়ে গেল এবং আশরাফ আলীকে বলল পাটি বিছিয়ে দিতে। মাহমুদ অনুভব করল বাচ্চাটার শরীর প্রচণ্ড গরম, জ্বরে তার গা পুড়ে যাচ্ছে। পাটিতে শুইয়ে দিয়ে মাহমুদা বলল, স্বামী তুমি তাড়াতাড়ি গিয়ে ডাক্তার নিয়ে আসো, ওর গায়ে অনেক জ্বর। আশরাফ আলী বলল, আচ্ছা মাহমুদা, আমরা কেন শুধু শুধু এইসব ঝামেলা করছি? কান্নাকার বাচ্চার চেয়ে ভালো আশেপাশে খোঁজ নিয়ে দেখি কারো বাচ্চা হারিয়েছে নাকি, যাদের বাচ্চা তাদের কাছে দিয়ে দিই। মাহমুদা ধমকের স্বরে বলল, এখন এসব করার সময় নেই। আমাদের অবহেলার কারণে যদি বাচ্চাটা কিছু হয়ে যায় তাহলে কখনো ক্ষমা করতে পারবো না নিজেদের। আল্লাহ আমাদেরকে নিঃসন্তান রেখেছে, আল্লাহ হয়তো তাকে আমাদের জন্যই পাঠিয়েছে। কথা না বলে তাড়াতাড়ি গিয়ে ডাক্তার নিয়ে আসো। আশরাফ আলী আর কিছু না বলে চলে গেল ডাক্তার আনতে। মাহমুদা একটা গামলায় করে পানি এনে কাপড় ভিজিয়ে বাচ্চাটার শরীর মুছে দিতে লাগলো। মাহমুদা খেয়াল করলো যেগুলোকে কাদা মাটি ভাবছিল সেগুলো আসলে কাদা মাটি না, কেমন যেন অদ্ভুত আঠালো পদার্থ। ডিমের ভেতর যেমন সাদা অংশটা থাকে ঠিক তেমন, তবে এটা হালকা কালচে রঙের কাদার মতোই দেখতে। মাহমুদা বাচ্চাটাকে সম্পূর্ণ পরিষ্কার করে নিজের একটা কাপড় দিয়ে আবৃত করে নিল। মুখটা এত মায়াবী এবং নিষ্পাপ যে মাহমুদা মুগ্ধ হয়ে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শরীরে একটা সামান্য দাগও নেই মেয়েটার, মনে হচ্ছে যেন সদ্য ভূমিষ্ঠ হওয়া কোনো নবজাতক। তবে এখনো চোখ খুলছে না কেন মেয়েটা? এর মাঝেই আশরাফ আলী ডাক্তার নিয়ে চলে আসলো। ডাক্তার সাহেব বাচ্চাটাকে পরীক্ষা নিরীক্ষা করে জ্বর মেপে বলল, এ তো সাংঘাতিক জ্বর, তাড়াতাড়ি গঞ্জের হাসপাতালে নিয়ে যাও ওকে, বাড়িতেই জ্বরের চিকিৎসা হবে না।
মাহমুদা বলল, ঠিক আছে, আমরা এখনই নিয়ে যাচ্ছি ডাক্তার সাহেব। যদিও আশরাফ আলী বেশ বিরক্ত হচ্ছে এটা নিয়ে, ডাক্তার সাহেব বলল, আর তোমরা তো জানো না এই মেয়েটা কোথা থেকে আসলো। আমি বলি কি, আগে একটা পুলিশ রিপোর্ট লেখাও থানায় গিয়ে, না হলে পরে তোমাদের সমস্যা হতে পারে। বুঝই তো গ্রামের লোকজন কত ধরনের কথা রটাতে পারে। এই বলে ডাক্তার সাহেব চলে গেল। আশরাফ আলী হনহন করে মাহমুদার কাছে এসে বলল, কি শুরু করছো তুমি? কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হবে না। এখন আমরা থানায় যাব এবং এই বাচ্চাটাকে পুলিশের কাছে হাওয়াল করব। তারা এর বাবা মাকে খুঁজে বের করবে। মাহমুদা নাছরবান্দি, তার এক কথা, বাচ্চাটাকে আগে সুস্থ হতে হবে, তারপর তার কাছে থেকে সব শুনে যদি তার বাবা মায়ের খোঁজ পাওয়া যায় তাহলে দিয়ে আসবে। এই নিয়ে দুজনের মাঝে বেশ বাকবিতণ্ডা সৃষ্টি হলো। তারা তর্ক করছে, এর মাঝে হঠাৎ বাচ্চাটা কাশি দিয়ে উঠল এবং ধীর গলায় কিছু একটা বলার চেষ্টা করল। দুজন তর্ক থামিয়ে অবাক হয়ে তাকিয়ে দেখল বাচ্চাটা উঠে বসেছে এবং তাদের দিকে চোখ বড় করে তাকিয়ে আছে। মাহমুদা দৌড়ে গেল এবং বাচ্চাটার কপালে গলার নিচে হাত দিয়ে পরীক্ষা করে দেখল সম্পূর্ণ ঠান্ডা এবং স্বাভাবিক, অথচ একটু আগেও জ্বরে গা পুড়ে যাচ্ছিল। মাহমুদা আশ্চর্য হয়ে আশরাফ আলীর দিকে তাকিয়ে বলল, জ্বর তো নাই। আশরাফ আলীও অবাক হয়ে এগিয়ে গিয়ে বাচ্চার কপালে হাত দিয়ে দেখল সত্যি জ্বর নেই শরীরে। এটা কিভাবে হতে পারে? বাচ্চা মেয়েটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে মাহমুদা এবং আশরাফ আলীর কথা শুনছিল। দেখে মনে হচ্ছে সে বুঝতে পারছে না তাদের ভাষা। আশরাফ আলী একটু জোরেই জিজ্ঞাসা করল, এই মেয়ে, কি তুমি? বাড়ি কই? মাহমুদা প্রচণ্ড রেগে আশরাফ আলীকে কর্কশ গলায় বলল, বাচ্চাদের সাথে কিভাবে কথা বলছো তুমি? বেরো ঘর থেকে এক্ষুনি। তোমার কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না। আশরাফ আলী আর কিছু না বলে হনহনিয়ে চলে গেল ঘর থেকে বের হয়ে। মেয়েটা এখন অদ্ভুতভাবে তাকিয়ে আছে, কেমন যেন হতভম্ব হয়ে, যেন সে কিছুই বুঝতে পারছে না তারা কি বলছে। এবার মাহমুদা আলতো করে বাচ্চাটার হাত ধরে জিজ্ঞাসা করল, তোমার নাম কি মা? বাচ্চাটা আগের মতোই হাঁ করে তাকিয়ে আছে মাহমুদার মুখের দিকে। মাহমুদা আবার জিজ্ঞাসা করল, কি হলো, কথা বলছো না কেন? তোমার কি নাম? কই থেকে আসছো? তোমার বাবা মা কই? বাচ্চাটা এবারও কোনো প্রত্যুত্তর করল না। মাহমুদা মনে মনে বলল, তাহলে মেয়েটা কি বোবা, কথা বলতে পারে না? তা কি করে হয়? একটু আগেও কাশি দিয়ে কি যেন বলল, তাহলে এখন কিছু বলল না কেন? হঠাৎ করে বাচ্চাটা অন্যরকম এক ভাষায় কিছু বলে উঠল, যা ছিল কিছুটা এমন, আন্দ্রাস্তে ইরানিসে নুরিন। মাহমুদা ভাবার জায়গা খেয়ে বলল, কি, এটা কি ধরনের ভাষা? শুধু শেষে নুরিন বলছো এটা বুঝেছি। আচ্ছা, তার মানে তোমার নাম নুরিন? দৃশ্য পরিবর্তন। এতক্ষণ হাসপাতালে নুরিনের পাশে বসে আশরাফ আলী এবং মাহমুদা এইসব স্মৃতিচারণ করছিল। এটা ছিল নুরিনের সাথে তাদের প্রথম দেখা। বাচ্চা নুরিন সেদিন তাদের জীবনে রহমত হয়ে এসেছিল। নুরিন তখন বেডে ঘুমিয়েছিল। আশরাফ আলী চেয়ার থেকে উঠে বলল, চলো মাহমুদা, আমরা একটু চা খেয়ে আসি বাইরে থেকে। নুরিন ঘুমাচ্ছে। মাহমুদাও চেয়ার থেকে উঠে একবার নুরিনের দিকে তাকিয়ে হালকা হেসে আশরাফ আলীর সাথে বের হয়ে গেল ওয়ার্ড থেকে। দৃশ্য পরিবর্তন। দেখা গেল ইমাম নাফি এবং ফাতিহা তাদের ভেঙে যাওয়া পুলিশ জিপ নিয়ে কোনো রকম বাসে এসে পৌঁছেছে। গাড়ি থেকে নেমে নাওফি সোজা চলে গেল ঘরে। ফাতিহা গাড়ির দিকে তাকিয়ে বলল, সরকারি গাড়ি এখন নিজের টাকায় ঠিক করে দিতে হবে। বেশি ক্ষতি হয়নি অবশ্য। নাফি ওয়াশরুমে গিয়ে চোখে পানি দিয়ে আয়নায় দেখে নিজেই নিজেকে বলল, কে করেছে এটা? কে সে, যার অস্তিত্বে আমার হৃৎপিণ্ড কেঁপে উঠছে? এই বলে আরও কয়েকবার মুখে পানি দিল। এরপর আবার আয়নার দিকে তাকিয়ে বলল, তুমি যেই হও না কেন, তুমি আমার সিলেবাসের ছিলে না। এই ম্যাজিকে তোমাকে হিসেবে রাখিনি। আমি ভবিষ্যতের সকল বিপদ অনুমান করেই ম্যাজিক বিছিয়েছি, কিন্তু সেখানে তুমি ছিলে না। বাইরে থেকে ফাতিহা দরজায় টোকাতে বলল, ওয়াশরুমে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেলে নাকি তোমরা? বেরোচ্ছ না কেন? নাফি এখনও আয়নার দিকে তাকিয়ে আছে এবং বলছে, আমি তোমাকে খুঁজে বের করবই। এই বলে ওয়াশরুম থেকে বের হলো। বাইরে ফাতিহা টাওয়াল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ফাতিহা জিজ্ঞাসা করল, কি হয়েছে তোমার, ঠিক আছো? নাফি টাওয়ালটা নিয়ে মুখ মুছতে মুছতে বলল, হ্যাঁ ঠিক আছে, শুধু একটু খিদে পেয়েছে, ঝটপট কিছু খেতে দাও আমাকে। ফাতিহা একটু মুচকি হেসে নাফির শার্টের বোতাম খোঁচাতে খোঁচাতে বলল, এই মুহূর্তে ঝটপট খাবার আমি আছি, তুমি চাইলে। কথা শেষ না হতেই নাফি দুষ্ট হাসিতে বলল, না ইন্সপেক্টর ম্যাডাম, এখন আমি কাঁচা মাংস খাওয়ার মোডে নাই। রান্না করা কিছু থাকলে দিন, আমি ডাইনিংয়ে গিয়ে বসছি।
এই বলে নাওফি ফাতিহার নাকে টোকা দিয়ে চলে গেল। ফাতিহা অভিমানী সুরে বলল, আনরোম্যান্টিক ব্যাড একটা। এদিকে দেখা যায় ওয়াশরুমের ভিতর নাওফি মুখে ধোয়ার সময় আয়নাতে যে পানির ছেটা পড়েছিল, সেই ছেটা ছেটা পানি অদৃশ্য কোনো হাতের আঙ্গুল ক্যাচ ক্যাচ শব্দ করে লিখে দিল, ইউ কান্ট ক্যাচ মি। এদিকে ফাতিহা রান্নাঘরে গ্যাসের চুলাটা জ্বালানোর চেষ্টা করছে, কিন্তু সেটা জ্বলছে না। ফাতিহা রান্নাঘর থেকে উচ্চস্বরে বলল, নাওফি এসে দেখে যাও তো চুলা জ্বলছে না কেন। নাওফি ডাইনিং থেকে বলল, মুখ দিয়ে ট্রাই করে দেখো, ওটা তো বেশ ভালোই জ্বলে। ফাতিহা রাগান্বিত কণ্ঠে বলল, কি বললে তুমি? নাওফি হাসতে হাসতে বলল, গ্যাসের বোতলের মুখটা মাঝে মাঝে লুজ হয়ে যায়, ওটা টাইট দাও, তারপর দেখো। ফাতিহা নাওফির কথা মতো বোতলের মুখ টাইট দিতেই চুলা জ্বলে উঠল। ফাতিহা বলল, চুলা তো জ্বলছে, কিন্তু তুমি তো বলছো তার জন্য তোমার মুখ ভাঙবো আমি, আসছি দাঁড়াও। এই বলে ফাতিহা কাটাকুটি করতে লাগলো কিছু সবজি। পানি গরম হওয়ার পরে নুডলস ভিজিয়ে দিল সিদ্ধ হওয়ার জন্য। তখনই আমরা দেখতে পাই একটা কালো লোমুসছা এসে দাঁড়িয়েছে ফাতিহার পেছনে। ফাতিহা বুঝতে পারলো কেউ এসে দাঁড়িয়েছে। ফাতিহা ভাবলো এটা নাওফি, তাই পেছনে না তাকিয়ে কাজ করতে করতে বলল, কি হলো জামাই, খেতে কি বেশি পেয়েছে? পেছন থেকে কোনো উত্তর এলো না। ফাতিহা আবার বলল, কি হলো, খিদার ঠেলায় জবান বন্ধ হয়ে গেল নাকি? এই জন্যই বলছিলাম তখন রেডিমেড খাবার খাওয়ার জন্য। এই বলে ফাতিহা নিজেই হেসে উঠল, কিন্তু পেছন থেকে উত্তরটা না পেয়ে এবার ফাতিহার একটু সন্দেহ হতে লাগলো। ততক্ষণে ছায়াটা ঠিক ফাতিহার ঘাড়ের কাছে মুখ নিয়ে কামড় দেওয়ার জন্য প্রস্তুত। ফাতিহা এক ঝটকায় পেছনে ফিরে তাকিয়ে দেখল সেখানে কেউ নেই, কিন্তু স্পষ্ট অনুভব করতে পেরেছে পেছনে কেউ ছিল। ফাতিহা অবাক হয়ে নাওফিকে ডাক দিল, নাওফি। নাওফি তখনও ডাইনিং থেকে সাড়া দিল, কথা না বলে তাড়াতাড়ি রান্না করো তো, পেটটা মানছে না। ফাতিহা আর কিছু না বলে চিন্তিত চেহারায় দাঁড়িয়ে রইল। এদিকে ফাতিহা যখন পেছনে তাকিয়েছিল ঠিক তখনই ওই ছায়াটা নুডলসের ভেতর থেকে ধুলো জাতীয় কিছু মিশিয়ে দিয়েছে, যা ফাতিহা লক্ষ্য করেনি। একটা লাল আলো বিশিষ্ট ধোঁয়ায় ভরা কক্ষ দেখা যায়। মাথায় কালো পাগড়ি পরিহিত একটা সাদা জুব্বা পরা একজন আসন করে বসে আছে কক্ষের মেঝেতে। ধ্যানে মগ্ন ব্যক্তির চারপাশে কালো পোশাকে কিছু নারী মূর্তি বসে আছে এবং মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে কিছু অদ্ভুত মন্ত্র জপে যাচ্ছে। হঠাৎ ধোঁয়া ভেদ করে আবির্ভাব হলো আইদের চাঁদের পুরী কথা। কালো পোশাকের নারী মূর্তিগুলো তাদের মন্ত্র জপ করা বন্ধ করে নীরবে হয়ে গেল। কথা এসে ওই পাগড়ি পরিহিত ব্যক্তির সামনে বসলে এবং গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল, আমাকে এখানে কেন ডাকা হয়েছে হুররাম? আমরা বুঝতে পারি পাগড়ি পরিহিত ব্যক্তির নাম হুররাম। হুররাম চোখ মেলে তাকালো। তার চোখগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বড় এবং চোখের মণি টকটকে লাল রঙের। গালের একপাশে খ্রিস্টানদের ক্রস চিহ্ন আঁকা গাল কেটে, ঠোঁটগুলো শুকনো মরুভূমির মতো ফাটা এবং পাগড়ি খোলার পর দেখা যায় চুলগুলো রং বেরঙের রংধনুর মতো কালারফুল। হুররাম খুব শান্তভাবে ভাইব্রেট করা কণ্ঠে বলল, আমি কে? কথা বলল, আপনি রংধনুর দুনিয়ার অধিপতি। হুররাম বলল, তাহলে এখানে যদি কারো প্রবেশ করতে হয় কি করতে হবে? কথা বলল, অবশ্যই আপনার অনুমতি ক্রমে প্রবেশ করতে হবে। এটা বলতেই হুররাম এক ঝটকায় কথার থুতনি চেপে ধরে চাচালো কণ্ঠে বলল, তাহলে সে কেন আমার অনুমতি ছাড়া প্রবেশ করেছে চাঁদের পরীকে পুনর্জীবন দিয়েছে পৃথিবীতে? কথা অনেক চেষ্টা করতে লাগলো তার হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য। দম বন্ধ হয়ে হতে হতে কথা বলতে লাগলো, কে করেছে এটা? আমি এই সম্পর্কে কিছু জানি না, আমাকে বিশ্বাস করুন। হুররাম আরও রেগে গিয়ে বলল, মিথ্যা বলবি না। রংধনু দুনিয়ায় প্রবেশ করার পথ তুই ছাড়া আর কেউ জানে না। তোকে আমি অনুমতি দিয়েছিলাম পৃথিবীতে ফিরে যাওয়ার, আর তুই পৃথিবীতে ফিরে আমার বিরুদ্ধে কাজ করছিস। কথার প্রায় নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো। সে অবস্থা অনেক কষ্টে বলল, শুধু আমি না হুররাম, আরও একজন আছে যে রংধনুর দুনিয়ায় কোনো রকম বাধা ছাড়াই প্রবেশ করতে পারে। হুররাম এবার চোখ বড় করে কথাকে ছেড়ে দিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করল, সে কে? কথা গলা ডলতে ডলতে কাশতে কাশতে বলল, এরপর বলল, রানী ফারিস্তার মেয়ে জিজা। হুররাম বলল, আমি কি ঠিক শুনছি? রানী ফারিস্তার মেয়ে তো একটা ভ্যাম্প। সে কি এতই শক্তিধর যে আমার অনুমতি ছাড়া আমার চোখ ফাঁকি দিয়ে আমার দুনিয়ায় প্রবেশ করে চাঁদের পরীকে নিয়ে যাবে? কথা বলল, তার ক্ষমতা সম্পর্কে আপনার আরও খোঁজ নেওয়া উচিত হুররাম। আপনি তার সম্পর্কে কিছুই জানেন না। সে রানী ফারিস্তার সাথেও যুদ্ধে লিপ্ত হয়েছিল, আর এক বিশাল সেনাবাহিনী আছে। তবে সে গত কয়েক বছর যাবৎ ল্যাবে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমার মনে হয় না সে রংধনুর দুনিয়ায় প্রবেশ করেছে।
হুররাম বলল, ঠিক আছে। সে প্রবেশ করেনি, প্রবেশ করেছে ইমাম নাওফি। কথা আশ্চর্য হয়ে বলল, ইমাম নাওফি? হুররাম বলল, হ্যাঁ, ইমাম নাওফি। আমি ভেবেছিলাম তুমি তাকে রংধনুর দুনিয়ায় প্রবেশ করার পথ দেখিয়েছ। কথা বলে আপনি কিভাবে ভাবলেন আমি আপনার অগোচরে এই কাজ করব? আপনি আমাকে পৃথিবীতে থাকার অনুমতি দিয়েছেন আইদের সাথে। আপনার সাথে আমি চিরকৃতজ্ঞ। আর বাকি থাকলে ইমাম নাওফি, সে তো একজন ধূর্ত তান্ত্রিক যে হাসতে হাসতে আপনার রুহু বের করে নিয়ে যাবে, আপনি টেরই পাবেন না। হুররাম বলল, আমি কি সেটা ভুলেছিও না চাঁদের পরি? আমি রংধনু দুনিয়ার অধিপতি হুররাম। ইতিমধ্যে আমি তার ঘাড়ি নিঃশ্বাস ফেলেছি। খুব তাড়াতাড়ি সে আমার সামনে থাকবে। তবে আমি ভাবছি রানী ফারিস্তার মেয়ে জিজা কেন তাকে রংধনু দুনিয়ায় প্রবেশ করতে সাহায্য করবে? এতে তার ফায়দা কি ছিল? কথা বললে আমার মনে হয় না জিজা তাকে সাহায্য করেছে। সে জিজার আজন্তেই জিজার সাহায্যে এখানে এসেছিল। হতে পারে সেটা জিজার কোনো সৈন্যকে ব্যবহার করে অথবা জিজার কোনো কৌশল অবলম্বন করে। হুররাম কিছুক্ষণ চুপ থেকে বলল, কিন্তু ইমাম নাওফি কি করতে চাইছে? তার উদ্দেশ্য কি? কথা বললে, আপনি কোনো চিন্তা করবেন না হুররাম, আমি সেটা খুঁজে বের করব। হুররাম বলল, আমি তোমার উপর ভরসা করি। আমি শুধু আমার চাঁদের পরীকে ফিরিয়ে আনতে চাই, যাকে ইমাম নাওফি নিয়ে গিয়েছে। এর জন্য যদি তার লাশও পড়ে, সেটা আমি পরোয়া করি না। দৃশ্য পরিবর্তন। নাওফি তার ঘরে বাতি নিভিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। জানালা দিয়ে চাঁদের আলো প্রবেশ করে ঘরটা হালকা আলোক আধারিতে রূপান্তর করেছে। নাওফি এক দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে আছে। হঠাৎ এক হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে কনিষ্ঠাঙ্গুলিতে চাপ দিয়ে ধরে মনে মনে কিছু পড়তে লাগলো চোখ বন্ধ করে। এক পর্যায়ে জানালা দিয়ে একটা দমকা বাতাস প্রবেশ করে নাওফির শরীরে মিশে গেল। নাওফি হালকা কেঁপে ওঠে, ধীরে ধীরে চোখ খুলে তাকালো। এবার দেখা গেল আয়নায় নাওফির প্রতিবিম্বের জায়গায় একটা নারী মূর্তি। হাস্যোজ্জ্বল নূরের মতো চেহারা তার। সাদা রঙের ফ্রক পরিহিত, হাতে হীরার চুড়িগুলো জলজল করছে। নাওফি সুন্দর করে হেসে বলল, হাসিয়া? মেয়েটা অপরূপ এক হাসি দিয়ে বলল, ভুল না করে থাকলে তুমি মুরাদ খানের ছেলে ইমাম নাওফি? নাওফি বলল, হ্যাঁ, আমি সে। ক্ষমা করবেন আপনাকে ডাকার জন্য। আসলে এই সময়টায় আপনাকে আমার খুব দরকার। আয়শা বলল, কোনো ব্যাপার না, তোমরা মানুষরা দরকার ছাড়া কাউকে স্মরণ করো না, সেটা জানি। যাই হোক, তোমাকে অনেকদিন পরে দেখলাম, সেই ছোট্টবেলায় দেখেছিলাম। নাওফি বলল, বাবার মুখে আপনার এত কথা শুনেছি যে আপনাকে সামনে থেকে দেখা আমার লক্ষ্যে পরিণত হয়েছিল। অনেক চেষ্টা করেছি আপনাকে হাজির করার, কিন্তু কোনোভাবেই আপনার সিগন্যাল অথবা স্মারক চিহ্ন মিলছিল না। আপনার 4 ভাই নিচ থেকে এসেছিল আমার কাছে। তারা তাদের বাবার মৃত্যুর ব্যাপারে জেনেছে। তাদের কাছ থেকেও আপনার খোঁজ পাইনি। অবশেষে আজ পেলাম। কেন চলে গিয়েছিলেন আমাদের ছেড়ে? হাসিয়া মুচকি হেসে বলা শুরু করল, শোনো তাহলে। দৃশ্য চলে যায় অতীতে। মুরাদ খান এবং সিফরার বিবাহ সম্পন্ন হলো। বাচ্চাটা অন্য একজনের হলেও মুরাদ খান নিজের চেয়েও বেশি ভালোবাসত তাকে। সিফরা অনেক খুশি ছিল। সে যেন এমন একটা জীবনই প্রত্যাশা করেছিল। হাসিয়া সারাক্ষণ ছোট্ট নাওফিকে নিয়ে সারাক্ষণ খেলায় মগ্ন থাকত। মুরাদ খান নিজের কাজে মনোযোগী হয়ে উঠেছিল, পাশাপাশি তন্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠছিল। এলাকার মানুষের কাছে তার নাম ছড়িয়ে পড়তে লাগলো। প্রতিদিন শত শত মানুষের ভিড় জমতে লাগলো। মুরাদ খান বিনা স্বার্থে সাধ্যমতো সবার চিকিৎসা তদবির করা শুরু করল। হাসিয়া বিভিন্নভাবে মুরাদ খানকে সাহায্য করতে এসব বিষয়ে। এমনই একদিন একজন লোক আসলো তার 10-12 বছরের ছেলেকে নিয়ে অন্য এক গ্রাম থেকে। তাকে খুব খারাপ একটা জিনে বশ করে নিয়েছিল। ছেলেটাকে যখন মুরাদ খানের সামনে বসানো হলো, তখন ছেলেটা শয়তানে এক হাসি দিয়ে ভারী গলায় বলল, কিরে মুরাদ, কেমন আছিস তুই? আমাকে চিনতে পেরেছিস? মুরাদ খান বলল, চিনতে তো অবশ্যই পেরেছি। তোর আর আমার মাঝে একটাই পার্থক্য, তুই শয়তান জিন আর আমি আল্লাহর একজন বান্দা। তোকে শায়েস্তা করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। তখনই ঘরের দরজার পর্দাটা বাতাসে হালকা সরে গেল। ভেতরে ঘরে খাটে ঘুমিয়ে আছে ছোট্ট নাওফি। ছেলেটা নাওফির দিকে একবার তাকিয়ে পৈশাচিক হাসি দিয়ে বলল, চল মুরাদ, একটা চুক্তি করি। তুই তোর এই সৎ ছেলেকে আমাকে দিয়ে দে, আমি আর কখনোই এই পৃথিবীতে দেখা দিব না। মুরাদ খান রাগান্বিত না হয়ে ধৈর্য নিয়ে মুচকে এসে বলল, এর চেয়ে ভালো অফার আমি তোকে দিচ্ছি। আমি ধৈর্য হারানোর আগে এই ছেলের শরীর ছেড়ে চলে যা, নাহলে তোকে বোতলবন্দি করে মাটিতে পুঁতে ফেলবো। ছেলেটা এবার কেমন
গড়গড় শব্দ করে উঠে চলে যেতে চাইল। মুরাদ খান ছেলেটার বাবা মাকে তাকে শক্ত করে ধরে রাখতে বলল। তারা শক্ত করে ধরলেও প্রচণ্ড শক্তি নিয়ে ধস্তাধস্তি শুরু করলো সে। মুরাদ খান তার দোয়া এবং মন্ত্র উচ্চারণ করতে লাগলো ছেলেটার কপালে হাত রেখে। ছেলেটা গগন বিদারী চিৎকারে মুরাদ খানকে বলতে লাগলো, তোর পরিবারকে আমি ধ্বংস করে দিব। আজকে তুই আমাকে বন্দি করে নে, যেদিন মুক্ত হব সেদিন তোর বংশের যাকে যেখানে পাবো নিঃশেষ করে দিব। এই বলে ছেলেটা গর্জন করে জোরে ছিটকা মারল। যারা তাকে ধরে রেখেছিল তারা ছিটকে পড়ে গেল দূরে। কিছু বুঝে ওঠার আগেই ছেলেটা এক দৌড়ে ছোট্ট নাওফির দিকে তেড়ে যেতে লাগলো। তখন সিফরা একটু দূরে দাঁড়িয়েছিল। এই দৃশ্য দেখে সিফরা জোরে চিৎকার করে বলল, মুরাদ, নাওফিকে বাঁচাও। মুরাদ খানের আগে হাসিয়া তার সামনে যেতেই এক হাতে ধরে ছুঁড়ে মারল। হাসিয়া জানালা ভেঙে বাইরে গিয়ে পড়ল দুমড়ে মুচড়ে। ছোট্ট নাওফি তখন আতঙ্কিত হয়ে গলা ফাটিয়ে কান্না করছিল। দেখা গেল মুরাদ খান তখনও নিজের জায়গা থেকে না উঠে বিড়বিড় করে তাড়াহুড়া করছে, কিছু একটা পড়ছিল। সিফরা ভয় চিৎকার করছিল আর মুরাদ খানকে ডাকছিল। মুরাদ খান একটা ফাঁকা কাচের বোতল হাতে নিয়ে তার মন্ত্র জপ করে যাচ্ছে। শয়তানটা যখনই নাওফিকে আক্রমণ করতে যাবে ঠিক তখনই অদৃশ্য এক টানে পেছনে চলে যেতে লাগলো ছেলেটা, যেন তাকে পেছন থেকে কেউ দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। মুরাদ খান তার মন্ত্র পড়ার গতি আরও বাড়িয়ে দিল। ছেলেটার মাঝে থাকা শয়তান চিৎকার করে নাওফির দিকে এগিয়ে যেতে চাইছে, কিন্তু মন্ত্রের টানে এসে আস্তে আস্তে আবার মুরাদ খানের সামনে এসে আগের জায়গায় বসে পড়ল। ছেলেটার বাবা মা এসে আবারও শক্ত করে চেপে ধরল তাকে। এবার মুরাদ খান বোতলটা সামনে এগিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, প্রবেশ কর এখানে। ছেলেটা কর্কশ গলায় গর্জন করে বলল, না, আমি যাব না। মুরাদ খান ছেলেটার কনিষ্ঠ আঙ্গুলের নখ চেপে ধরতে হৃদয় বিদারক চিৎকার করে উঠল। এরপর সবার চোখের সামনে ছেলেটার মুখ দিয়ে একটা কালো কুচকুচে ছোট্ট আকারের সাপ বেরিয়ে এসে আস্তে আস্তে বোতলের মাঝে প্রবেশ করল। মুরাদ খান সাথে সাথে বোতলের মুখ বন্ধ করে একটা আগুনে পোড়া কাপড় দিয়ে সেটা আবৃত করে দিল। ছেলেটা ধপাস করে মেঝেতে পড়ে গেল জ্ঞান হারিয়ে। সিফরা দৌড়ে গিয়ে নাওফিকে কোলে নিয়ে তার কান্না থামানোর চেষ্টা করতে লাগলো। মুরাদ খান ছেলেটাকে আরও কিছু তদবির করে বিদায় করে ভিতরের ঘরে এসে বলল, সিফরা, নাওফিকে আমার কাছে দাও, ও ভয় পেয়েছে, একটু ঝাড়ফুঁক করে দেই। সিফরা একটু রেগেই বলল, তোমার এসব করার কি দরকার মুরাদ? তোমার মাছের ফার্ম আছে, কৃষিক্ষেত আছে, রিজিকের জন্য সে যথেষ্ট। তাহলে এগুলো করে কেন নিজের পরিবারের উপর বিপদ ডেকে আনছো? আজকে যদি নাওফির কিছু হয়ে যেত আর পরবর্তীতে যে আবার এমন হবে না তার কি নিশ্চয়তা আছে? মুরাদ খান কিছু না বলে চুপ করে বসে রইল। তখন আহত অবস্থায় হাসিয়ে এসে নাওফিকে কোলে নিতে চাইলে সিফরা তার সাথে রাগারাগি করে বলল, তুমি অনেক করেছো আমাদের জন্য, এবার চলে যাও দয়া করে। তুমি যতদিন থাকবে ততদিন মুরাদ এসব কাজ ছাড়বে না। তোমার দুনিয়া ভিন্ন, আমাদের দুনিয়া ভিন্ন। দয়া করে আমার এবং আমার ছেলে থেকে দূরে থেকো। মুরাদ খান বলল, সিফরা, তুমি কি পাগল হয়ে গেছো? কাকে কি বলছো তুমি? আশিয়ার বাবা তোমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়েছে। আশিয়াও নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে বাঁচানোর জন্য লড়েছে। যা বলার ভেবেচিন্তে বলো। সিফরা বলল, আমি তো সেটা অস্বীকার করছি না, কিন্তু এখন তো আমাদের আর এসব দরকার নেই। সে এখনো কেন আমাদের সাথে আছে, আর তুমি আমার স্বামী হয়ে দিনের বেশিরভাগ সময় তার সাথে কাটাও তন্ত্র সাধনা করে। এগুলো দয়া করে বন্ধ করো, নাহলে আমি এই ঘর ছেড়ে চলে যাবো আমাদের ছেলেকে নিয়ে। হাসিয়া মনে কষ্ট নিয়ে একটা শুকনো হাসিতে বলল, না সিফরা, তোমরা কোথাও যেও না। তুমি এক ঘর ছেড়ে এসে আরেকটা ঘর পেয়েছ, আমি চলে যাচ্ছি। কথা দিলাম আর কখনো তুমি কিংবা তোমার ছেলের ছায়াও মারাবো না। মুরাদ খান কিছু বলতে নিলে হাসিয়া তাকে থামিয়ে বলল, না মুরাদ, কোনো কথা নয়। তোমার স্ত্রী যা বলে তোমার তাই করা উচিত। এসব কাজ ছেড়ে দাও আজ থেকে, তবে ভুলে যেও না, জীবনে যে কোনো মুহূর্তে দরকার পড়তে পারে এই বিদ্যা। তবে আমাকে আর কখনো পাশে পাবে না। এই বলে হাসিয়া সিফরার কোলে থাকা ছোট্ট নাওফির কপালে চুমু খেয়ে অশ্রু ভেজা চোখে সেখান থেকে বিদায় নিল। মুরাদ খান মাথা নিচু করে বসে পড়ল নিচে। সিফরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সন্তানের উপর বিপদ দেখে মাথা ঠিক ছিল না, তাই রাগের মাথায় এই কথাগুলো বলে ফেলেছে। হাসিয়া যে সত্যি সত্যি চলে যাবে সেটা সিফরাও বুঝতে পারেনি। মুরাদ খানের দিকে তাকাতেও ভয় পাচ্ছে এখন সিফরা। দৃশ্য ফিরে এলো বর্তমানে। ফাতিহা রুমের বাইরে এসে ডাকছে, নাওফি, নাওফি, কোথায় তুমি? খাবার রেডি তো, এসো, খেতে এসো। নাওফি তখন আয়নার সামনে দাঁড়িয়ে হাসিয়ার বলা কথাগুলো শুনছিল।
নফি বলল, আমার মা বলল চলে যেতে, আর আপনি চলে গেলেন। বাবার কথা আমার কথা একবার ভাবলেন না? আশা বলল, আমার কলিজাটা ছিঁড়ে গিয়েছিল তোমাদের ছেড়ে যেতে, কিন্তু অভিমান বড্ড খারাপ জিনিস, জানো তো। অভিমান সময় মতো না ভাঙলে সেটা অনেক মজবুত সম্পর্ককেও ভেঙে টুকরো করে দেয়। যাদের জন্য নিজের বাবাকে হারালাম তাদের মুখে বদনাম শুনে সেখানে আর থাকতে ইচ্ছা হয়নি। চলে গিয়েছিলাম অনেক দূরে। তুমি আমাকে কিভাবে খুঁজে পেলে আজ জানি না। নাফি বলল, পেয়েছি যেহেতু আর হারিয়ে যেতে দেব না। আপনার সাথে আমার অনেক কথা আছে, এখন খাওয়ার সময় আমার, আবার ডাকবো আপনাকে। হাসে সুন্দর করে হেসে বলল, একাই খাবে, আমাকে দিবে না? নাফি ফিক করে হেসে বলল, আপনার তো অনেকগুলো খাবার লাগবে, এখন যা আছে তাতে আমার একারই হবে না। হাসে বলল, একদম বাবার মতো, খাবারের ভাগ কাউকে দিতে চাইতো না সে। এই বলে হাসি আয়নার ভিতর থেকে গায়েব হয়ে গেল। তখনই রুমে প্রবেশ করলো ফাতিহা। এ কি, তুমি রুম অন্ধকার করে কি করছো? নাফি বলল, বড় বড় কাজ অন্ধকারে করতে হয় ইন্সপেক্টর ম্যাডাম। ফাতে বলে, হয়েছে প্রফেসর, আপনি যে কত বড় কাজ করতে পারেন তা আমার জানা আছে। বিয়ে 3 বছর পরে আমি এতিম হয়ে ঘুরি এখনো। নাফি বলে, এতিম হয়ে ঘুরো মানে? ফাতে বলে, তোমার মোটা মাথায় ভূত পেতনি ছাড়া আর কিছু আছে নাকি? চলো এখন কি আমাকে উদ্ধার করো। নাফি মাথা চুলকাতে চুলকাতে ডাইনিংয়ে গিয়ে বসলো। ফাতিহা নাফির সামনে সুস্বাদু নুডলসের বাটি দিয়ে বলল, খারাপ হলেও ভালো হয়েছে বলবা, ঠিক আছে? অনেক কষ্ট করে রান্না করেছি। নাফি হাসতে হাসতে বলল, আচ্ছা এটা নাম নুডলস। যাক, তাহলে উপরে গিয়ে জবাব দিতে পারবো নুডলস খেয়ে মারা গিয়েছি। ফাতিহা দাঁত কটমট করে বলল, আরেকটা কথা বললে রিমান্ডে নিয়ে এমন মার দিব যে ভুলে যাবা। খিদে পেলে খেতে হয়। ফাতিহা ফোন রিসিভ করে কিছুক্ষণ চুপ থেকে ফোন রেখে দিয়ে বলল, নাফি তুমি খাও, আমার থানায় যেতে হবে একটু, ইটস আর্জেন্ট। নাফি কিছু বলার আগেই ফাতিহা টেবিলের উপর থেকে সার্ভিস রিভলভারটা নিয়ে ব্যাগ পরে বের হয়ে গেল বাসা থেকে। নাফি একটু অবাক হলে এত রাতে থানায় কখনো যায়নি ফাতিহা। আজ কি এমন হলো যে তাড়াহুড়ো করে বের হয়ে গেল? দৃশ্য পরিবর্তন। সালাম আর হাকিম নুরিনের পাশে বসে আছে। নুরিন একবার সালামের দিকে তাকাচ্ছিল, আবার হাকিমের দিকে তাকাচ্ছিল। শেষে নুরিন বলল, তোমাদের মাঝে কেউ সুন্দর না, তোমরা দেখতে খুবই পচা। সালাম মন খারাপ করে বলল, মাইয়াটা কি কয় হাকিম, আমরা নাকি সুন্দর না? এখন একটা চোখ টিপলে মেয়েদের লাইন লেগেছে আমাদের পেছনে, আর আমরা নাকি সুন্দর না? হাকিম বলল, ভাই তুই নিজের লেডিস টয়লেটে ভাবা বন্ধ কর। নুরিন ঠিকই বলেছে, আমরা দেখতে আসলে 3 টাকা দামের কুল ফেস ক্রিমের মতো। আমি আগে যে একটু সুন্দর ছিলাম, তোর সাথে থাকতে থাকতে এখনো তাও নাই। ওই যে কয় না, লোহা দোষে সঙ্গ ভাসে। নুরিন ফিক করে এসে বলল, আরে গাধা, ওটা সঙ্গ দোষে লোহা ভাসে হবে। হাকিম বলল, সে যাই ভাসুক, আমি অসুন্দর হয়েছি সালামের দোষে। ওরে দেখলেই মনে হয় ব্যাঙের টাইফয়েড জ্বর হয়েছে। সালাম আগে ফুসফুস করতে লাগলো। হাকিম বলল, তোরে আমি কইলাম ব্যাং, তুই ফুসফুস করছস সাপের মতো, এটা কেমন কথা? সালাম ফুসফুস করতে করতে বলল, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে এখন নুরিনকে 10 টাকা দিয়ে তোকে কয়েকটা খারাপ খারাপ গালি দিতাম নুরিনকে দিয়ে। হাকিম বলল, তুই আমাকে 5 টাকা দে, আমি নিজেই নিজেকে গালি দিচ্ছি। সালাম বলল, নুরিন তোমার কাছে 5 টাকা ধার হবে, আমি তোমাকে পরে দিয়ে দেবো। নুরিন বলল, আগে বলো কবে দিবা? সালাম বলল, দিয়ে দিব আমার উস্তাদের কাছ থেকে নিয়ে। হাকিম হাসতে হাসতে বলল, উস্তাদ নিজেই তো খাই ফাতিহা ম্যাডামেরটা, তোরে কেমনে দিবে? সালাম বলল, তো ফাতিহা ম্যাডাম তো উস্তাদের বউ, তারটা খাবে না তো কারটা খাবে? হাকিম বলল, আমি টাকার কথা বলছি ভাই। সালাম জিব্বায় কামড় দিয়ে বলল, তাই নাকি, তাহলে আমি টাকার কথাই বলছি। এর মাঝে ডাক্তার চলে আসলো সেখানে, একজন নার্সসহ। তারা সালাম আর হাকিমকে দেখতে পেল না। তারা এসে হাসি মুখে নুরিনকে জিজ্ঞাসা করলো, কেমন আছো মামুনি, কোনো সমস্যা হচ্ছে না তোমার তো এখানে? নুরিন বলল, আমি কবে যাব বাড়ি ডাক্তার আঙ্কেল, আমার এখানে ভালো লাগছে না। নার্স নুরিনের চোখ মুখ পরীক্ষা করে দেখল। ডাক্তার রিপোর্টগুলো দেখছিল। ডাক্তার বলল, এই তো মামুনি, খুব তাড়াতাড়ি তুমি ঠিক হয়ে যাবে। 3 দিন পর বিদেশ থেকে বড় ডাক্তার আসবে, তারপর তোমার অপারেশন হবে, আর তুমি সুস্থ হয়ে যাবে। পাশ থেকে অদৃশ্য থাকা সালাম বলল, ভাই আমি আগে ভাবতাম নার্সরা ডাক্তারের বউ হয়। হাকিম হাসতে হাসতে বলল, আর আমি আগে ভাবতাম ডাক্তাররা কখনো মরে না, তাদের অসুখও হয় না। সালাম হাকিমের কাঁধে থাপ্পড় মেরে বলল, এই কথাটা ঠিক কইছিস ভাই, আমি দেখছি যারা সকাল সকাল ঘুম থেকে ওঠে, সময়মতো খাওয়া দাওয়া করে, পর্যাপ্ত ঘুমায়, শরীরচর্চা করে, তৈলাক্ত খাবার খায় না, সেসব মানুষ মরে যায়। তাইলে এত রুটির মাফিক চলে লাভ কি বল? হাকিম বলল, সে যদি তোর মতো বলদ বুঝতো তাহলে তো হতোই। এখন তুই যা উস্তাদের কাছে, আমাদের অন্য কোনো দায়িত্ব আছে নাকি জেনে আয়। না, আবার দেখ জেল থেকে বের হয়ে নতুন কোনো আকাম করার প্ল্যান করতেছে। সালাম বলল, তাই হবে, উনি আকাম করবে আর ফাঁসবো আমরা, মানে ময়লা করবে উনি আর সাফ করবো আমরা। হাকিম বলল, তো তোর কাজ কি, এখন যা তুই, আমি এখানে আছি। দৃশ্য পরিবর্তন। দেখা গেল নাওফি নুডলস খাচ্ছে,
প্রথম লোকমা মুখে নেওয়ার পর নাফি অদ্ভুত কিছু অনুভব হলো, তবুও খেতে থাকলো। পেটের খিদেতে হঠাৎ গলায় আটকে গেল। নাফির প্রচণ্ড হিচকা ওঠা শুরু করলো, পুরো শরীর কাঁপতে লাগলো। জগ থেকে গ্লাসে পানি ঢালতে গিয়ে হাতের কম্পনে গ্লাস নিচে পড়ে ভেঙে টুকরো হয়ে যায়। নাফি সবকিছু ঝাপসা দেখতে লাগলো। ধীরে ধীরে চেয়ার থেকে কাত হয়ে ফ্লোরে পড়ে গেল। দৃশ্য শুরু হয় অতীত থেকে। নুরিনকে নিয়ে আশরাফ আলী এবং মাহমুদা ভারী মুসিবতে পড়েছে। প্রথমে তারা ভেবেছিল নুরিন কথা বলতে পারে না, কিন্তু পরে আবিষ্কার করলো নুরিন কথা বলতে পারে, তবে সেটা অন্যরকম এক ভাষায়। বেশি কথা বলে না, মাঝে মাঝে দু একটা শব্দ উচ্চারণ করে, যার কিছুই আশরাফ আলী আর মাহমুদা বোঝে না। মাহমুদার চাপাচাপি আর অনুরোধে আশরাফ আলী এখনও পুলিশকে কিছু জানায়নি। গ্রামবাসী জানতে চাইলে মাহমুদার বোনের মেয়ে বলে জানিয়ে দিয়েছে। একদিন ভর দুপুরে আশরাফ আলী তার সবজি ক্ষেত্রে কোদাল দিয়ে মাটি খনন করছিল। নুরিন তখন গাছের ছায় একটু দূরেই বসে মন দিয়ে মাটি খনন করা দেখছিল। মাহমুদা কোনো এক কাজে অন্যত্র গিয়েছে। হঠাৎ আশরাফ আলীর কোদালের সাথে শক্ত কাচের মতো কিছু লেগে শব্দ করে উঠল। আশরাফ আলী কোদালটা রেখে হাত দিয়ে মাটি সরিয়ে দেখল একটা কাচের বোতল কোদালের সাথে লেগে ফাটল ধরেছে, তবে পুরোটা ভাঙেনি। আশরাফ আলী বোতলটা হাতে নিয়ে দেখল অদ্ভুত কিছু কাগজ বোতলের ভেতরে এবং কালো কুচকুচে একটা ছোট্ট সাপ। সাপটা দেখতে আশরাফ আলী একটু ভয় পেয়ে বোতলটা ছুঁড়ে ফেলে দিল হাত থেকে। এবার সেটা ভেঙে গেল এবং সাথে সাথে চারিদিক অন্ধকারে ছেয়ে যেতে লাগলো। আকাশটা কালো মেঘে ঢেকে গেল, এ যেন ঝড়ের পূর্বাভাস। দেখা গেল নুরিন তখন একইভাবে স্বাভাবিক অবস্থায় বসে আছে। আশরাফ আলী চিৎকার করে বলল, নুরিন, তাড়াতাড়ি ঘরে যাও, ঝড় আসছে, আমি মাঠে যাচ্ছি গরু আনতে। কিন্তু নুরিনের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। আশরাফ আলী একটু রাগ করে নুরিনের দিকে তেড়ে আসতে লাগলো। ঠিক তখনই একটা হেঁচকা টানে আশরাফ আলী পেছনের দিকে উল্টে পড়ে গেল। আশরাফ আলী ব্যথায় কাতরাতে কাতরাতে তাকিয়ে দেখল কালো লোমশ এক দানব ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে এবং রাগান্বিত কণ্ঠে বলছে, কাউকে বাঁচিয়ে রাখবো না আমি। এই দৃশ্য দেখে আশরাফ আলী ভয়ে সেখানে জ্ঞান হারিয়ে ফেলল। এবার আমরা দেখতে পাই নুরিন বসা থেকে উঠে ধীর পায়ে হেঁটে এগিয়ে আসতে লাগলো এই শয়তানটার দিকেই। শয়তানটা হুঙ্কার ছেড়ে পেছনে তাকিয়ে ছোট্ট নুরিনকে দেখে আঁতকে উঠল কোনো এক অজানা কারণে। সে নুরিনকে ভয় পাচ্ছে। নুরিন কোনো রকম অভিব্যক্তি ছাড়াই একটা রোবটের মতো হেঁটে এসে শয়তানটার সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে তাকিয়ে বলল, হুতাজিম গাসি ওয়াটসন। শয়তানটা নিজে অজান্তে বলে উঠল, চাঁদের পুরি। এই বলে আতঙ্কে সেখান থেকে গায়েব হয়ে গেল। চারপাশের পরিবেশ স্বাভাবিক হয়ে গেল। নুরিন আশরাফ আলীর চেহারায় হাত বুলিয়ে দিতেই তার জ্ঞান ফিরে আসলো। আশরাফ আলী তাড়াহুড়া করে চারিদিকে তাকিয়ে দেখল সবকিছু স্বাভাবিক এবং তার সামনে নুরিন দাঁড়িয়ে আছে। আশরাফ আলী নুরিনকে জিজ্ঞাসা করল, কি হয়েছিল, ওটা কোথায় গেল, তুমি ঠিক আছো বাচ্চা? নুরিন ঠিক আগের মতোই কোনো কথা না বলে হেঁটে গিয়ে আগের জায়গায় বসে পড়ল। আশরাফ আলী চিন্তার ভাঁজ নিয়ে নুরিনের দিকে তাকিয়ে আছে। দৃশ্য ফিরে এলো বর্তমানে। একটা দ্রুত গতির কালো গাড়ি ছুটছে রাতের অন্ধকার ভেদ করে। হেডলাইটের আলোতে ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটাগুলো পতঙ্গের মতো উঠছে। দেখা গেল গাড়ি ড্রাইভ করছে আইদ, পাশে বসে আছে কথা। দুজনের চেহারায় উদ্বিগ্ন। নীরবতা ভেঙে আইদ বলল, তুমি কি নিশ্চিত নাওফি এই কাজটা করেছে? কথা বলল, হুররাম তো আমাকে মিথ্যা বলবে না। সে এতটাই রেগেছিল যে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। সে ভেবেছিল নাওফিকে আমি রংধনুর দুনিয়ায় পথ দেখিয়েছি। আইদ বলল, তবে যাই বলো, আমার কিছু একটা ঘাপটা লাগছে এখানে। হুররাম রংধনুর দুনিয়ার অধিপতি। তার চোখ ফাঁকি দিয়ে নাওফি সেখানে পৌঁছে একটা চাঁদের পুরীকে পৃথিবীতে নিয়ে এলো, অথচ সে টেরই পেল না। কথা একটু রেগেই বলল, তুমি কি নাওফিকে অতটুকু চেনো? এমনকি তুমি নিজেও নাওফির কাছ থেকে জ্ঞান নিয়েছ। যা কিছু জানো সবকিছু নাওফি শিখিয়েছে তোমাকে। নাওফি হুররামের চোখ ফাঁকি দিয়ে এটা করতে পেরেছে কারণ সে ইমাম নাওফি, তার পক্ষে সবকিছু করা সম্ভব। আইদ বলল, এটা ভুল কথা। আমার এই পথে আসার শিক্ষক ছিল নাওফি, তবে আমি নিজ থেকেই এই বিদ্যায় পারদর্শী হয়েছি। কিন্তু আমি বুঝতে পারছি না নাওফির হঠাৎ করে চাঁদের পরীকে পৃথিবীতে আনার কি দরকার পড়ল। সে কি করতে চাইছে? কথা বললে এটা তো শুধুমাত্র নাওফি বলতে পারবে। এই জন্যই এখন তার কাছে যাচ্ছি। গাড়ির স্পিড বাড়াও আইদ। আইদ স্পিড বাড়িয়ে দিয়ে বলল, ভেবেছিলাম সারা জীবনের জন্য এসব থেকে দূরে থাকব, তোমাকে নিয়ে একটা স্বাভাবিক জীবন মেনটেন করব, কিন্তু দেখো আবার সেই পথে চলে এসেছি।
কথা বলল, জীবনে কখনো সমান তালে চলে না আইদ। সাগরের ঢেউয়ের মতো জীবন উথাল পাতাল লেগেই থাকে। তুমি জীবন থেকে ভাগতে চাইলেও জীবন তোমাকে খুঁজে নিবে। আইদ বলল, তুমি কয় ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছ? লেকচার তো দাও পুরো প্রফেসরদের মতো। কথা একটু হেসে বলল, লেকচার দিতে হলে পড়ালেখা করতে হয় নাকি? আমি দুনিয়া দেখেছি আইদ, আর দুনিয়ার চেয়ে বড় শিক্ষক আর কিছুই নেই। ঠিক তখনই আইদের গাড়ির সামনে বিশাল আকার এক গাছ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। গাড়ির স্পিড বেশি থাকায় ঘটনার আকস্মিকতায় আইদ সময় মতো ব্রেক কষতে পারল না। রাস্তার পাড়ের সাথে বাড়ি খেয়ে কয়েকটা পাল্টি মেরে গাড়িটা উল্টো হয়ে পড়ে গেল খাদের কিনারে। এদিকে সেই দৃশ্যে দেখা যায় ফাতিহা নাওফির সামনে নুডলসের বাটি দিয়েছে। নাওফি নুডলস মুখে নিতেই যাবে, তখনই ফাতিহার ফোনে কল আসলো থানা থেকে। ফাতিহা কল রিসিভ করে কানে রাখতে ওপাশ থেকে ভেসে আসলো, ম্যাডাম 3 নম্বর কলোনির গ্রিন জোনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুক্ষণ আগে, তদন্তের জন্য আপনি আসলে ভালো হতো। ফাতিহা ফোন রেখে নাওফিকে বলল, তুমি খাও, আমার এখন যেতে হবে, ইটস আর্জেন্ট। এই বলে ফাতিহা রিভলভারটা নিয়ে বের হয়ে গেল। পরের দৃশ্যে ফাতিহা অ্যাক্সিডেন্ট স্পটে পৌঁছে গাড়ি থেকে নেমে খোলা চুল খোপা করতে করতে গিয়ে গেল। সেখানে পুলিশের গাড়ির সাইরেন লাইট জ্বলছে। সাব ইন্সপেক্টর অলিউদ্দিন এগিয়ে এসে সালাম দিয়ে বলল, ম্যাডাম অ্যাক্সিডেন্টটা কিছুক্ষণ আগেই হয়েছে। আমরা ধারণা করছি বৃষ্টির জন্য রাস্তা পিচ্ছিল হয়েছিল এবং গাড়ির স্পিড বেশি হয় কন্ট্রোল করতে পারিনি। ফাতিহা জিজ্ঞাসা করল, গাড়িতে সাওয়ারি কয়জন ছিল? অলিউদ্দিন বলল, 2 জন। সম্ভবত তারা স্বামী স্ত্রী। দুজনের অবস্থায় খুবই ক্রিটিক্যাল, সিটি হাসপাতালে পাঠানো হয়েছে। ফাতিহা গিয়ে ব্যারিকেড খুলে গাড়ির নিকটে গেল। গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে। যখনই ফাতিহার চোখ গাড়ির নাম্বার প্লেটে পড়ল, ফাতিহার চোখ যেন ছানা বড় হয়ে গেল। এটা তো আইদের গাড়ির নাম্বার। ফাতিহা অলিউদ্দিনকে বলল, কি বলেছিলেন আপনি? তারা স্বামী স্ত্রী ছিল? অলিউদ্দিন একটু ইতস্তত বোধ করে বলল, না মানে দেখে তো এটাই মনে হয়েছে। ফাতিহা অস্থির হয়ে বিড়বিড় করে বলল, তার মানে আইদের সাথে কথাও ছিল। তারা এত রাতে এই রাস্তায় কেন এসেছিল বৃষ্টির মাঝে? নিশ্চয়ই নাওফির কাছে যাচ্ছিল। এই বলেই ফাতিহা তাড়াতাড়ি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো। গাড়িতে বসতেই চোখ পড়ল পাশের এক বিল্ডিংয়ে সিসি ক্যামেরা। ফাতিহা অলিউদ্দিনকে বলল, আমি হসপিটালে যাচ্ছি, আপনি সিসিটিভির আজকের ফুটেজটা নিয়ে সেখানে আসুন। অলিউদ্দিন ইয়েস ম্যাডাম বলে বিদায় জানালো। গাড়িতে স্টার্ট করে ফাতিহা ফুল স্পিডে টান দিল ইউটার্ন মেরে। এরপর ফোন বের করে নাওফির নাম্বার ডায়াল করে কল দিল, কিন্তু নাওফি কল রিসিভ করছে না। কয়েকবার ট্রাই করার পরও নাওফি কল রিসিভ করল না। ফাতিহা চিন্তিত চেহারায় বলল, এই নাওফির আবার কি হলো? এদিকে দেখা যায় নুডলস খেয়ে নাওফি ফ্লোরে পড়ে আছে জ্ঞান হারিয়ে। তার আশেপাশে কয়েকটা কালো ছায়া দাঁড়িয়ে আছে এবং ভিন্ন ভাষায় কিছু একটা বলছে একজন আরেকজনকে। এক পর্যায়ে তারা নাওফিকে হাওয়ায় ভাসিয়ে চোখের পলকে কোথায় যেন মিলিয়ে গেল। কিছুক্ষণ পরেই দরজায় টোকা পড়ল, ওস্তাদ ভেতরে আসতে পারি? এটা সালামের কণ্ঠ। সালাম দরজার বাইরে দাঁড়িয়ে আছে এবং নাওফির অনুমতি চাইছে ভেতরে আসার জন্য। কিন্তু কয়েকবার ডাকার পরও নাওফির কোনো সারা শব্দ না পেয়ে সালাম দরজা ভেদ করে আলোর মতো প্রবেশ করল। সালাম দেখল ফ্লোরে ভাঙা কাচের গ্লাস পড়ে আছে, আধা খাওয়া নুডলসের বাটি টেবিলে, কিন্তু নাওফি কোথাও নেই। সালাম এবার সতর্কতা অবলম্বন করে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকাতে লাগলো এবং ধীর কণ্ঠে ডাকতে লাগলো, ওস্তাদ কোথায় আপনি? আমি সালাম। তখনই পেছন থেকে কয়েকটা কণ্ঠে একসাথে বলল, ওয়ালাইকুম আসসালাম। সালাম পেছনে না তাকিয়ে দাঁত কটমট করে বলল, ইসকি মা কি? এই বলে পেছনে তাকিয়ে দেখল রংধনুর মতো কালারফুল চুলের কিছু অবয়ব দাঁড়িয়ে আছে দরজার কাছে। সালাম বলল, আমি কি আপনাদের সালাম দিয়েছি নাকি? আমি আমার উস্তাদকে খুঁজছি আর আমার নাম সালাম। তার আবার একসাথে বলে উঠল, আমরাও তোমার উস্তাদকে খুঁজছি। সালাম বলল, লেকিন এক সেকেন্ড, আপনারা কারা? চুল দেখে তো মনে হচ্ছে কোনো সার্কেসের নর্তকী। তারা কর্কশ গলা জানালো, বেকুব, আমরা রংধনু দুনিয়া থেকে এসেছি হুররামের আদেশে ইমাম নাওফিকে নিয়ে যেতে। কোথায় সে? সালাম বলল, তোমরা তাকে খুঁজে বের করো, তারপর আমি দেখিয়ে দেই কোথায় সে। আরে ভাই, আমি নিজেও তাকে খুঁজছি, দেখতে পাচ্ছ না? তারা একে অপরের দিকে তাকিয়ে চোখ দিয়ে কিছু ইশারা করল সালামকে উদ্দেশ্য করে। সালাম বলল, এই তোমরা এসব কি ইশারা করছো? আমি ওরকম না, তোমাদের চুল দেখে বুঝেছি তোমরা মধ্যবর্তী লিঙ্গের। তার একটু অবাক হয়ে বলল, কি বলছো তুমি? মধ্যবর্তী লিঙ্গ মানে? সালাম বিড়বিড় করে বলল, এগুলোর এখন কিভাবে বোঝায় মধ্যবর্তী লিঙ্গ কি? আচ্ছা শোনো, মোরগ যদি মুরগির পেছনে দাঁড়ায় এটা নর্মাল, কিন্তু মোরগ যদি মোরগের পেছনে দৌড়ায় সেটা কি হবে?
একজন বলল, তাহলে তো পৃথিবীর ডিম শূন্য হয়ে যাবে। সালাম কপাল চাপড়ে বলল, এ চাচা, তুই নিজের ডিম বাঁচা, আমি বলি কেউ তোরা বুঝুস কি? তার আবার রাগান্বিত কণ্ঠে বলল, তুমি আমাদের সময় নষ্ট করতেছো শুধু। বলো ইমাম নাফি কোথায়? কুরাম তাকে দেখতে চেয়েছে। সালাম বলল, তোরা কি সামান্য বয়রা আছিস ভাই? কি বলতেছে এতক্ষণ ধরে? আমি ঘরে এসে উস্তাদকে পাইনি, শুধু ভাঙা গ্লাস আর আধা খাওয়া নুডলস পড়েছিল। তাদের মাঝে একজন এগিয়ে এসে নুডলসের বাটিটা উঠে ঘ্রাণশুকে বলল, তাকে অজ্ঞান করে কেউ নিয়ে গিয়েছে আমাদের আগেই। সালাম একটু মুচকে এসে বিড়বিড় করে বলল, উস্তাদকে তার অনুমতি ছাড়া নিয়ে যাবে এমন বাপের পোল এখনো পয়দা হয়নি। উস্তাদকে যদি কেউ নিয়ে গিয়ে থাকে, সেটা উস্তাদের ইচ্ছেতেই গেছে। দৃশ্য পরিবর্তন। অন্ধকার এক মাটির গুহা। গুহার পারে বিভিন্ন লতাপাতায় ঘেরা। নিচে উপর হয়ে পড়ে আছে ইমাম নাফি। তার সামনে একটা মাটির স্তূপের ওপর পায়ের ওপর পা তুলে বসে আছে কালো লোমশ সেই দানবটা। চোখের মণিতে দাও দাও করে আগুন জ্বলছে। গুহার পাড়ের লতাপাতা মারিয়ে একটা বিষাক্ত সাপ নিচে নেমে এলো। ফুসফুস শব্দ করে সেটা নাফির দিকে এগিয়ে আসতে লাগলো। নাফি ঠিক মাথার সামনে এসে ফনা তুলে মাথা দোলাতে লাগলো আর জিব্বা বের করতে লাগলো। হঠাৎ নাফি চোখ বন্ধ অবস্থাতেই খপ করে সাপের মাথাটা ধরে ফেলল। এরপর ধাপ করে চোখ খুলে রহস্যময় এক হাসি দিয়ে এক ঝটকায় উঠে বসে অন্য হাত দিয়ে সাপটার আরেক অংশ ধরে শরীর থেকে মাথা আলাদা করে ফেলল টান দিয়ে। এরপর দুই অংশ দুই দিকে ছুঁড়ে ফেলে দিল। ঘাড় দুই দিকে কাত করে মটমট করে ফুটিয়ে আসন করে বসে ভারী গলায় বলল, তাহলে তুমি আমার সিলেবাসের বাইরের শত্রু? কালো লোমশ দানবটা ভয়ানক কণ্ঠে বলল, আমি তোর শেষ শত্রু। মুরাদ খানের বংশ নিঃশেষ করার জন্য আমি মুক্ত হয়েছি। নাফি হাসতে হাসতে বলল, মজা ভালোই করতে পারো, কিন্তু এখন আমি মজার মুডে নাই। তুমি আমাকে এমন একটা সময় বিরক্ত করেছো যখন আমি সবাইকে আমার ম্যাজিকে আক্রান্ত করতে চাইছিলাম। দানবটা ছিটকা মেরে নাফির হাত ছড়িয়ে দিয়ে বলল, তোকে এখানে আমি নিয়ে এসেছি তোর মৃত্যুর ফরমান জারি করতে। তোর বাবা আমার সাথে যা করেছে তার মূল্য তুই দিবি এখন। নাফি বলল, আচ্ছা তাই নাকি? তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, গুড টাইমিং। দানবটা কর্কশ গলায় বলল, তুই কি বলছিস? নাফি বলল, দেখো, তুমি আমার ম্যাজিক্যাল লিস্টে ছিলে না। টুপ করে কোথা থেকে পড়লা আমার মাথায় ঢুকছিল না। ভাবলাম খুঁজে বের করবো তুমি কে, কিন্তু পরে আবার ভাবলাম আমি কেন খুঁজে বের করব। সে নিজেই আমাকে তার কাছে পৌঁছে দিবে। আর দেখো, আমি এখন তোমার সামনে। দানবটা ভয়ানক হুঙ্কার করে নাফিকে আঘাত করে ছুঁড়ে মারল। নাফি গুহার পাড়ের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ল এবং কাশতে লাগলো। দানবটা গর্জন করে রাগান্বিত কণ্ঠে বলল, তোর বাবার জন্য আমি কত বছর মাটির নিচে বোতলে বন্দি ছিলাম জানি না। ইচ্ছে ছিল তোর বাবাকে মারব মুক্ত হয়ে, কিন্তু তাকে পাইনি। তার বংশের শেষ বংশধর তুই, তোকে মেরে আমি আমার ওয়াদা পূর্ণ করব। নাফি পর অবস্থা থেকে কোকড়াতে কোকড়াতে উঠে আসন করে বসে বলল, কিন্তু আমি তো মুরাদ খানের সৎ ছেলে। তোমার কি মনে হয় না আমাকে মারা তোমার বৃথা কাজ? দানবটা বলল, মুরাদ খান তোকে নিজের ছেলে হিসেবে গ্রহণ করেছিল। তোর ভালোবাসা যাতে কমতি না হয় সেজন্য দ্বিতীয় কোনো সন্তান নেওয়ার প্রয়োজন মনে করেনি। তাহলে তোকে মারলে আমি মুরাদ খানকে সবচেয়ে বেশি কষ্ট দিতে পারবো। নাফি হঠাৎ করে মুখে আঙ্গুল দিয়ে শ করে দানবটাকে চুপ করতে বলে চোখ বন্ধ করল। খানিকক্ষণ পরেই ধাপ করে চোখ খুলে নাফি কর্কশ গলায় জিজ্ঞাসা করল, কি করেছিস তুই এটা? দানবটা তাচ্ছিল হাসিতে বলল, ওরা যদি সময় মতো পৌঁছে যেত তাহলে তোকে এখানে নিয়ে আসা সম্ভব হতো না, তাই ওদের গাড়িটা উল্টে দিয়েছি। নাফি পর প্রচণ্ড রেগে উঠে দাঁড়িয়ে অগ্নিশর্মা চোখে তাকিয়ে বলল, ভুল করেছিস তুই, অনেক বড় ভুল করেছিস। ভেবেছিলাম তোকে বুঝিয়ে ছেড়ে দেব, এখন তুই মরবি। দৃশ্য পরিবর্তন। হাকিম নুরিনের পাশে বসে আছে। নুরিন জিজ্ঞাসা করল, আচ্ছা তোমরা দুজন কবে থেকে একসাথে আছো? হাকিম বলল, সে অনেক আগের কথা এবং অনেক লম্বা কাহিনী, পরে বলবো। নুরিন বলল, তবে যাই বলো তোমাদের দুজনের জোড়াটা কিন্তু আমার খুব ভালো লাগে। হাকিম বলল, জোড়া তাই না? জোড়া তৈরি হয় আকাশে আর ধরা পড়ে পার্কের ঝোপ পারে। নুরিন বলল, কি বললা? হাকিম বলল, না না কিছু না। আচ্ছা তোমার গলার চাবিজটা কেন দিয়েছ? বিছানায় ইয়ে করো নাকি? নুরিন একটু ধমক দিয়ে বলল, না রে গাধা, এটা আমার আব্বু এনে দিয়েছে। এটা পড়লে নাকি ভূত পেতনি সামনে আসতে পারে না। হাকিম বিড়বিড় করে বলল, পাও কথা, কই আমি তো তোর কাছে বসে আছি। ঠিক তখনই নুরিনের আব্বা হন্তদন্ত হয়ে সেখানে প্রবেশ করল। তারা হাকিমকে দেখতে পেল না।
নুরিনের কাছে এসে তারা বলল, তুমি ঠিক আছো আম্মু? নুরিন বলল, হ্যাঁ আমি ঠিক আছি, আমার আবার কি হবে? কিন্তু তোমরা এমন করছো কেন আম্মু, কি হয়েছে? নুরিনের আব্বু আশরাফ আলী বলল, একটা খারাপ দৃশ্য দেখে আসলাম। পাশ থেকে হাকিম কৌতূহল হয়ে তাকিয়ে আছে। নুরিনের আম্মু মাহমুদা বলল, আমাদের মেয়েকে সুস্থ করতে যে মানুষটা এতগুলো টাকা দিল, আজ সে মানুষটাই গুরুতর অ্যাক্সিডেন্ট করেছে। তাকে একটু আগে ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছে। এটা শুনে হাকিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হাকিমের চেহারা রং উড়ে গেল। আশরাফ আলী নুরিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আম্মু, তাদের দুজনের জন্য প্রার্থনা করো, তারা যেন সুস্থ হয়ে যায়। হাকিম একাকে বলে উঠল, দুজন মানে? তাহলে কি কথা ভাবিও? দেখা গেল সালাম এবং হুররামের অনুসারীরা মিলে নাওফির খোঁজ করছে ঘরের ভেতরে। ঘরের আনাচে কানাচে সবকিছু উলটপালট করে দেখছে, যদি কোনো চিহ্ন পাওয়া যায়। তাদের মাঝে একজন বিছানায় চাদর উঠিয়ে খুঁজছে নাওফিকে। এই দৃশ্য দেখে সালাম বলল, আরে পাগলের বাহুবলীরা, সে কোনো শপিং ব্যাগ না যে বিছানা চাদরের নিচে থাকবে। বলদের মাঝেও তোদের চেয়ে ভালো বুদ্ধি থাকে। সে বলল, তাহলে তুমিই বলে দাও কোথায় কোথায় খুঁজতে হবে। সালাম বলল, তোদেরকে আর কিভাবে বুঝবি? সেই ইমাম নাওফি, দুধের মাঝে সাদা চুল খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু এই মুহূর্তে তাকে খুঁজে পাওয়া সম্ভব না। সে আসবে নিজের ইচ্ছেতেই, তোরা ফিরে যা। একজন একটু রেগেই বলল, একবার শুধু পেয়ে নেই, হুররামের আগে আমিই তোকে মেরে ফেলবো। কত বড় সাহস আমাদের দুনিয়া থেকে চাঁদের পরীকে নিয়ে আসে। সালাম এটা শুনে এক ঝটকে এসে তাকে কোষে এক থাপ্পড় মেরে বলল, হালা সাইড ক্যারেক্টার হয়ে হিরো ডায়লগ মারছুস? লেখক যদি জানে তাহলে তোর ওইটাই কেটে দেবে, মানে ক্যারেক্টার কেটে দেবে। একজনকে থাপ্পড় মারার ফলে তারা সবাই এক হয়ে সালামের দিকে তেড়ে আসতে লাগলো এবং বলতে লাগলো, তোর ওস্তাদের আগে তোর ক্যারেক্টারের ইতি টেনে দিয়ে এখানে দেখি তুই কি করতে পারিস। সালাম পিছিয়ে যেতে যেতে কারাটে স্টাইলে হাত উঠে বলল, খবরদার, সামনে আগাবি না তোরা। তালিফের দাদির কিরা, তোদের হাত ধরে ঘুরে ঘুরে মাপ চাই ভাই, আবেগে থাপ্পড় দিয়ে ফেলছি। তখন একজন ফ্লোরে কালো চুলের মতো কিছু একটা খুঁজে পেল এবং সেটা চোখের সামনে নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করে বলল, ইমাম নাওফিকে আজাজ নামক শয়তান নিয়ে গিয়েছে। সালাম বলল, তুই কিভাবে জানতে পারলি এটা? সে বলল, আজাজ এমন এক শয়তান যার পুরো শরীরে কালো লোমে ভরা। এটা তার শরীরের সেই লোম, তার মানে তোমার উস্তাদ বিপদে আছে। সালাম চিন্তিত হয়ে বলল, তোমরা কি বলতে পারবে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? দৃশ্য পরিবর্তন, দেখা যায় নাওফি এবং আজাজ নামক শয়তান সামনাসামনি দাঁড়িয়ে আছে। দুজনের চোখেই ক্রোধ। নাওফি কর্কশ গলায় বলল, এবার তোকে এমন জায়গায় বন্দি করব কিয়ামত পর্যন্ত তোর মুক্তি হবে না। আজাজ হুঙ্কার ছেড়ে বলল, চেষ্টা করে দেখতে পারিস মূর্খ মানব। এটা বলেই সে নাওফির দিকে তেড়ে গেল আগুনের গোলার মতো। নাওফি নিচে তাকালো, দেখা গেল সেই মাথা ছিঁড়ে ফেলার সাপটার লেজের অংশ পড়ে আছে পায়ের কাছেই। নাওফি তাড়াতাড়ি সেই লেজের অংশ ঘুরিয়ে ঘুরিয়ে আজিজকে ছটাক করে বাড়ি মারল কাছাকাছি আসতেই। বাড়িটা আজাজের চোখের এক পাশে গিয়ে লাগলো। আজাদ চিৎকার করে চোখ চেপে ধরে পিছিয়ে গেল। নাওফি দেরি না করে সুযোগ কাজে লাগিয়ে নিজের চারপাশে একটা গোলাকার বৃত্ত এঁকে দিল পা দিয়ে। এরপর অদ্ভুত কিছু মন্ত্র উচ্চারণ করতে করতে হঠাৎ করেই হাওয়ায় ভেসে উঠল। আজাজ ক্রোধে ফেটে পড়ে এক চোখ ছোট করে তেড়ে আসলো, কিন্তু বৃত্তের কাছে আসতেই অদৃশ্য এক বৈদ্যুতিক ঝটকায় ছিটকে পড়ল দূরে। নাওফি চোখ মেলে তাকালে দেখা যায় চোখের মণিগুলো নীল রং ধারণ করেছে। আজাজের চেহারায় এবার আতঙ্ক দেখা দিল। নাওফি বলল, তুই কি আমাদের আদর্শ মনে করেছিস? দেখ তোর সাথে আমি কি করি। এই বলে হাতের ইশারায় গুহার পাড়ে থাকা লতাপাতাগুলো উঠিয়ে এনে সেগুলো দিয়ে আজাজকে পিছিয়ে ফেলতে লাগলো। আজাজ প্রাণপণে সেই লতাপাতার প্যাচ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো আর বলতে লাগলো, আমার ভুল হয়েছে, আমাকে যেতে দে, আর কখনো তোর সামনে আসবো না। নাওফি বৃত্ত থেকে বের হয়ে এসে আজাজের সামনে দাঁড়িয়ে বলল, কেন চলে যাবি? মুরাদ খানের বংশ নিঃশেষ করবি না? দেখ আমি তোর সামনে দাঁড়িয়ে আছি, শেষ কর আমাকে। আজাজ কাকুতি মিনতি করে বলল, না আমি কোনো বংশ নিঃশেষ করব না, আমাকে ছেড়ে দে, আর কখনো আমাকে দেখবি না, চলে যাবে একেবারে, দয়া করে আমাকে যেতে দে। কি ভেবেছিস এটাই বলবো তাই না? এই বলে আজাজ পৈশাচিক একটা হাসি দিল। নাওফি এক মুহূর্তের জন্য একটু ভরকে গিয়ে বলল, তুই হাসছিস কেন? আজাজ কিছু একটা ইশারা করতেই পেছন থেকে দুইটা আগুনের শিকল উড়ে এসে নাওফির হাত আটকে ফেলল। সাথে সাথে কিছু একই রকম দেখতে কালো লোমশ ছায়ামূর্তির আবির্ভাব হলো। আজাজ এক ঝটকায় নিজের শরীরে পেঁচিয়ে থাকা লতা পাতাগুলো ছিঁড়ে ফেলল এবং বলল,
তুই কি ভেবেছিস আমি তোর সম্পর্কে না জেনেই তোকে এখানে নিয়ে এসেছি? তুই কি করতে পারিস সেটা জেনেই আমি সবকিছু প্রস্তুতি করেছি। নাফি একটু মুচকে এসে বলল, ভেবেছিলাম তোর চেহারাটাই খারাপ, এখন দেখছি তোর কপালটাও খারাপ। যেখানে আমি নিজের সম্পর্কে কিছুই জানি না সেখানে তুই সব জেনে গেলি। আজাজ নাফির থুতনি চেপে ধরে ঝাঁঝালো কণ্ঠে বলল, মুখ বন্ধ রাখ তোর, তোকে এখানে বাঁচাতে কেউ আসবে না। ঠিক তখনই রংধনুর মতো কয়েকটা রঙে মিশ্রিত একটা তীব্র আলোর ঝলকানিতে আজাজ সহ তার সঙ্গীরা চিৎকার করে উঠল। দেখা গেল সালাম এবং হুররামের অনুসারীরা একসাথে সেখানে দৃশ্যমান হচ্ছে। আজাজ অবাক হয়ে বলল, রংধনুর দুনিয়ায় জীব এখানে কেন? নাফি বলল, কারণ আমি তাদের পেছনে আঙ্গুল দিয়েছি। সালাম বলল, হ্যাঁ, আমার ওস্তাদ সবার পেছনে আঙ্গুল দেয়, তারপর তারা আঙ্গুলের বদলে বাঁশ দেয়, আর ওস্তাদ সেই বাঁশ খুব সহজেই নিয়ে নেয়, কারণ ওস্তাদেরটা অনেক বড়। নাফি ধমক দিয়ে বলল, সালাম। সালাম বলল, ওয়ালাইকুম আসসালাম, এবার আপনারা বলেন। আজাজ তাচ্ছিল করে নাফিকে বলল, তাহলে তোকে বাঁচাতে এরা এসেছে? নাফি একটা রহস্যময় হাসিতে বলল, না রে বলদা, এরা তোকে বাঁচাতে এসেছে আমার হাত থেকে। আজাজ এবার কটমট করে নাফির দিকে কিছুক্ষণ তাকিয়ে ক্রোধে চিৎকার করে হুররামের অনুসারীদের উদ্দেশ্য করে বলল, তোরা পৃথিবীতে কি করছিস রংধনু দুনিয়া ছেড়ে? তারা বলল, আমরা হুররামের আদেশে এখানে এসেছি ইমাম নাফিকে নিয়ে যেতে, তুমি তাদের আমাদের কাছে নিয়ে দিয়ে দাও। আজাজ বলল, সে আমার শিকার, আমি তাকে মারার জন্য বছরের পর বছর ধরে বোতলবন্দি থাকার পর মুক্ত হয়ে আজ পেয়েছি তাকে। তোরা ফিরে যা, আমার ক্রোধের মুখোমুখি হতে না চাস যদি। নাফি হাই তুলে বলল, সালাম এদিকে আয় তো। সালাম এগিয়ে গিয়ে বলল, জি ওস্তাদ, হুকুম করুন। নাফি বলল, তারা আমাকে নিয়ে ডিল করুক, এর মাঝে তুই গিয়ে 2 কাপ চা নিয়ে আয়, সাথে কুরকুরে বিস্কুট আনবি, পালি চা ভালো লাগে না। সালাম বলে, এখনই নিয়ে আসছে ওস্তাদ, কিন্তু 2 কাপ চা কার জন্য? এখানে পাবলিক তো মেলা। নাফি বলল, 2 কাপ চা আনতে বলেছি কারণ 1 কাপ আমি খাবো আর 1 কাপ একটু পর আমি খাবো। এদের তর্ক এত তাড়াতাড়ি শেষ হবে না বলে মনে হচ্ছে। আজাজ একটু রেগে গিয়ে আবার নাফির থুতনি চেপে ধরতে গেলে নাফি আজাজের মুখে কিছু একটা পড়ে ফু দিতেই আজাজ উল্টে গিয়ে গুহার পাড়ের সাথে বাড়ি খেয়ে মুখ থুবড়ে পড়ল। আগুনের শিকলের বাঁধন ঠাস করে ছুটে হাওয়ায় মিলে গেল। নাফি এক ঝটকায় গিয়ে পকেট থেকে কালো তাজবি কাঁটাটা বের করে আজাজের গলায় পুড়ে দিতেই আজাজ গগনবিদারী চিৎকার করে ছটফট করতে লাগলো। নাফি বলল, যথেষ্ট হয়েছে, তুই আমার অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলেছিস, এখন আমার যেতে হবে। এই দৃশ্য দেখে আজাজের সঙ্গীরা তীরে আসতে নিলে সালাম একাই তাদের পথ আটকে দাঁড়িয়ে বলল, থাম থাম, হিরো আর ভিলেনের লড়াই হচ্ছে, তোরা মাঝখান থেকে কেন মারবি? এই যে কালারফুল চুলের মালগুলো দেখছস, ওরা আমার শিষ্য, আমি যদি তোদের হুকুম দিই তাহলে তোদেরকে আগুনে ঝলসে দিবে তারা। হুররামের অনুসারীরা বলল, আমরা তোর কিসের শিষ্য? আমরা তো হুররামের অনুসারী, ঢপ মারার জায়গা পাস না। সালাম আর চোখে তাকিয়ে বলল, সিনিয়র আর্টিস্টকে একটু সম্মান দে ভাই, আমি এর আগের সব গল্পে ছিলাম, আর তোর আজকে এসেই আমার সাথে ইজ্জতের ব্যান্ড বাজিয়ে দিচ্ছিস। নাফি ডাক দিয়ে বলল, সালাম ফালতু কথা ছাড়, ওদের মনিব মারা গেলে ওরা এমনিতেই পালিয়ে যাবে। আজাজ তখনও নিচে পড়ে আছে এবং ছটফট করছে। আজাজের সঙ্গীরা এগিয়ে আসতে নিলে নাফি বলল, তোমাদের মনিবের সাথে কি দেখা হচ্ছে? যদি চাও তোমাদের এই অবস্থা এরকম হোক তাহলে আসো। আজাজের সঙ্গীরা থেমে গেল এবং আজাজকে এভাবে কাতরাতে দেখে ভয় পেয়ে গেল। আজাজ রক্ত চোখে তাদের দিকে তাকিয়ে সাহায্য চাইছে বাঁচার জন্য। তারা ভয়ে এগিয়ে আসলো না এবং এক এক করে সেখান থেকে গায়েব হয়ে গেল প্রাণ নিয়ে। আজাজ ক্রোধ আর যন্ত্রণায় গর্গর শব্দ করতে করতে বলল, তারা আমাকে বিপদে ছেড়ে চলে গেল। নাফি আজাজের চুলের মুঠি ধরে টানতে টানতে বলল, এতে অবাক হওয়ার কি আছে? ধোঁকাবাজি শুরু তো তোদের হাতেই হয়েছিল সৃষ্টির সূচনা লগ্নে, তাহলে এখন অবাক হচ্ছিস কেন? হুররামের অনুসারীরা বলল, ইমাম নাফি, আজকে আজাজকে ছেড়ে দিন, ওদের শাস্তি ঈশ্বর নিজে দেবে, আপনি কেন নিজের হাত ময়লা করছেন? নাফি একটু ভেবে আজাজের গলা থেকে তুজবিটা সরিয়ে নিয়ে বলল, বলেছিলাম না তারা তোকে বাঁচাতে এসেছে আমার হাত থেকে, চলো এখান থেকে, আর কখন আমার সামনে আসবি না। আজাজ হাঁপাতে হাঁপাতে নিজের গলা ডলতে ডলতে উঠে দাঁড়িয়ে হুররামের অনুসারীদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ইমাম নাফিকে উদ্দেশ্য করে কিছু বলতে নিয়েও বলল না। আস্তে আস্তে সেখান থেকে গায়েব হয়ে গেল। নাফি তসবিটা পকেটে রেখে বলল, সালাম চল এখন থেকে, আমাদেরকে হাসপাতালে যেতে হবে। হুররামের অনুসারীরা বলল, না, আপনি এখন আমাদের সাথে আসবেন।
হুরাম আপনার জন্য অপেক্ষা করছে। সে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে চাঁদের পরীকে নিয়ে আসার জন্য। নাফি বলে, আমি যাব তার কাছে, তবে এখন না। তারা জিজ্ঞাসা করলে, তাহলে কখন? নাফি বলে, যখন আমার ইচ্ছা হবে। দৃশ্য পরিবর্তন। হাসপাতালে আইদ এবং কথা পাশাপাশি বেডে শায়িত আছে। দুজনই গুরুতর আহত হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। দরজায় কাচের ছোট্ট অংশটা দিয়ে তাকিয়ে আছে হাকিম। তার চোখে মুখে বিষাদের ছাপ। হাকিম যে খুব কষ্ট পাচ্ছে সেটা তার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখা গেল ফাতিহা তাড়াহুড়ো করে হেঁটে আসছে এদিকে, সাথে ডাক্তার এবং একজন নার্স। ফাতিহা ডাক্তার সবকিছুকে খুলে বলছে পেশেন্টের বর্তমান অবস্থা সম্পর্কে। হাকিম দরজা থেকে সরে গেল আস্তে করে ফাতিহাকে আসতে দেখে। ডাক্তারের সাথে ফাতিহা ওয়ার্ডে প্রবেশ করে আইদ আর কথাকে এই অবস্থায় দেখে প্রচণ্ড মর্মাহিত হলো। কাছে গিয়ে কথার মাথায় হাত দিয়ে বলল, চিন্তা করো না, ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ডাক্তার রিপোর্টগুলো দেখতে দেখতে বলল, আইদের মাথার একপাশে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আর কথার তেমন কিছু ড্যামেজ হয়নি।